আর হচ্ছে 8 নাম্বার এই দুইটা কমপ্লিট করে একটু দেখান আমাকে 6 আর 8 আর বাকি যারা আছেন তারা একটু আমরা পড়াশোনার দিকে একটু মনোযোগ দিয়ে ফোকাস দেই আচ্ছা একটু খেয়াল করেন বেসিক্যালি আজকে হচ্ছে আমরা একটু অপারেটরটা আবার দেখব অপারেটর জিনিসটা কি অ্যাকচুয়ালি আমরা আমাদের কোডিং কি বলছিলাম যে কোন একটা ক্যালকুলেশন করি কোন একটা হচ্ছে আমি দেখা গেছে কিছু একটা নিয়ে আসি বা নিয়ে কাজ করি কোন একটা বেসিক্যালি আমি এখানে কোন একটা ক্যালকুলেশন কমপ্লিট করি অথবা কোনো কিছু আমি হচ্ছে ইউজারের থেকে নিয়ে আসি বা ইউজারকে শো করি এখন এই যে ক্যালকুলেশনগুলো করতেছি যেগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের মেইন টার্গেট যে আমি কোন একটা কমান্ড দিব কমান্ড ওয়াইজ ক্যালকুলেশন হবে ক্যালকুলেশন কমপ্লিট করলে আমাকে রেজাল্ট দেখাবে এটাই আমি যাচ্ছি যেমন আমি চিন্তা করতাম যে আগে আমি খাতায় কলমে লিখতাম ওগুলো যোগ বিয়োগ করতাম করে হচ্ছে একটা অ্যানসার আমি লিখে দিতাম যে আজকের হিসাব হচ্ছে সারা দিনের হিসাব হচ্ছে এটা তারপর হয়তো আমি আগামীকাল নতুন একটা হিসাব করতাম আরেকটা কাজ হতো তো এই জিনিসগুলোই আমরা বেসিক্যালি চেঞ্জ করতে চাই এগুলো হয়তো একটু সিম্পল বাট এগুলো খুবই অ্যাডভান্স ভার্সনগুলো আমরা আমাদের কোডিং এর মাধ্যমে সলভ করেই হচ্ছে আমাদের ডেইলি লাইফে চাই আর ডেইলি লাইফে যাতে এটা আমরা বারবার ইউজ করতে পারি আমাকে যাতে একই ক্যালকুলেশন বারবার করতে না হয় এই কারণে বেসিক্যালি এগুলো করা এখন এই যে অপারেটরগুলো করতেছি যেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে যোগ বিয়োগ করতে পারি অর্থাৎ আমরা যে ক্যালকুলেশন করি ক্যালকুলেশন হতে পারে আমার অ্যারিথমেটিক বা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন লজিক্যাল হতে পারে লজিক্যাল কি যে এন্ড অর গেট যেগুলো করছেন না এন্ড অর এক্সর এগুলো হতে পারে তারপর আবার এমন হতে পারে যে এইখানে আমাদের কিছু সাইজ বের করার ক্যালকুলেশন থাকতে পারে তো এই সবগুলো ক্যালকুলেশনই আমাদের বেসিক্যালি এই প্রোগ্রামিং এ করতে হবে এখন এই ক্যালকুলেশনগুলো করতে গেলে আমাদের কিছু সিনট্যাক্স বা কিছু সাইন দরকার বা অপারেটর বলতে পারি যেগুলোকে যে আমি যোগ করতে চাই আমি নরমালি ম্যাথে কি করি প্লাস করি সাপোজ 2 আর 3 অ্যাডিশন করতে চাই 2 + 3 দেই না সেম ভাবে আমাদের কোডিং এ আমরাও এই অপারেটরগুলো ইউজ করে কাজ করব সো এই কোডিং এর অপারেটরগুলো হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান দেখব ফার্স্টে দেখব হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস অ্যারিথমেটিক অপারেটরস এর মধ্যে কি কি আছে অ্যাডিশন সাবট্রাকশন এইটা হচ্ছে আমরা নরমালি গুণ দেখাচ্ছি কি ক্রস সাইন বাট স্টার সাইনটা হচ্ছে আমাদের কোডিং এর মাল্টিপ্লিকেশন কারণ কি আমাদের কোন গুণ বা হচ্ছে এরকম ক্রস সাইন হচ্ছে আমাদের কিবোর্ডে না আমরা হচ্ছে স্টার দিয়ে ওটা ইউজ করি আর এটা হচ্ছে ডিভিশন স্ল্যাশ এইটাকে আমরা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশও বলি সো এই স্ল্যাশটা হচ্ছে ডিভিশনের কাজ করে আচ্ছা নেক্সটে আমরা নতুন যে দুটো জিনিস শিখব একটা হচ্ছে মডুলাস মডুলাস বেসিক্যালি কি করে মডুলাস বেসিক্যালি কি করে রিমাইন্ডার হচ্ছে আপনাকে সে আউটপুট রেজাল্ট হিসেবে দেয় রিমাইন্ডার কি জিনিস ভাগশেষ আমরা যদি কোনো ভাগ করতাম হয় আমরা হচ্ছে কি দশমিকের ভ্যালু পাইতাম যদি এমন ভাবে তো যদি ফুললি ডিভাইডেড না হতো অর্থাৎ ওই যে বলে না পুরোপুরি বিভাজিত করা যায় না যেমন হচ্ছে আমি যদি 3 কে দিয়ে 10 কে ডিভাইড করি তাহলে কি এটা ফুললি ডিভাইডেড না তার মানে এটা যদি আমি ডিভিশন করি ফ্র্যাকশনাল ভ্যালু আসবে বাট আমি হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু না বাট আমি হচ্ছে কি করব ভাগশেষ আর ভাগফল আকারে দেখাবো তখন আমরা কি করতে পারি এই যে এটা 3 9 তো এখানে কি আমার ভাগশেষ কত আসছে 1 এটাকে আমরা যদি বলি বাংলায় তাহলে হচ্ছে কি ভাগশেষ আর এইটা হচ্ছে ভাগফল সো এই দুইটা হচ্ছে আমাদের আসে ইংলিশে আমরা এই দুইটাকে বলি হচ্ছে একটা হচ্ছে কোশিয়েন্ট আর একটা হচ্ছে রিমাইন্ডার সো এই মডুলাস অপারেটরের কাজটা কি যেটা দেখতে হচ্ছে এরকম পার্সেন্টের মতো এটার কাজ হচ্ছে আমি যখন এইটাকে ইউজ করব সে আমাকে এই যে ভাগশেষ বা রিমাইন্ডার এটা হচ্ছে আমাকে রেজাল্ট হিসেবে দিবে তো আমি যদি এরকম লিখি 10 মডুলাস 3 তাহলে আমাকে রেজাল্ট দিবে কত এই 1 হচ্ছে সে আউটপুট হিসেবে রেজাল্ট দিবে এটার ভ্যালু হচ্ছে 1 এই মডুলাসকে আমরা সংক্ষেপে বা শর্টে মড বলি সো 10 মড যদি 3 করি তাহলে সে রেজাল্ট দিবে 1 কেন 1 দিবে কারণ হচ্ছে এখানে ভাগশেষের রেজাল্ট 1 আসছে সেটা কি বুঝা গেছে আচ্ছা আর কোনো কোশ্চেন আছে এটাতে বুঝতে আচ্ছা নেক্সটে আমাদের দুইটা আরেকটা জিনিস আছে একটা হচ্ছে প্লাস প্লাস আর একটা হচ্ছে মাইনাস মাইনাস এটাকে বলা হয় ইনক্রিমেন্ট এটা হচ্ছে ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি যখন আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি সাপোজ আমি একটা ভ্যারিয়েবল নিলাম int age = 10
10 আমি হচ্ছে a এর ভ্যালু নিচ্ছি। আমি যদি a++ করি সে অ্যাকচুয়ালি কি কাজ করবে, a is equal to a+1 করবে, অর্থাৎ সে a এর মধ্যে a এর সাথে 1 অ্যাড করে ওই ভ্যালুটা a তে রাখবে। সাপোজ a তে যদি আগে 10 ছিল, সে a এর মধ্যে কি করবে, 10 + 1 রেখে a এর ভ্যালু কত 11 হয়ে যাবে, এই কাজটা করবে। বুঝতে পারছেন? সো a++ দেওয়া হচ্ছে এই 1 বাড়ায় দেওয়া, তার মানে 1 বেড়ে যাবে। আগে যে ভ্যালুটা ছিল a এর ভ্যালু 1 বেড়ে যাবে। যদি b এর মধ্যে করা হয় b এর ভ্যালু 1 বেড়ে যাবে। সেই ভাবে ডিক্রিমেন্টটা কি 1 কমে যাবে। যদি আমি a মাইনাস করি, a মাইনাস করি তাহলে সে কি করবে, 10 যদি ভ্যালু থাকতো আগে প্রথমে, সে 10 থেকে কি করবে, a = a-1 করে এটা 9 করে দিবে। তো তখন কি হয়ে যাবে, এটা 9 হয়ে যাবে। তো হয় ইনক্রিমেন্ট করলে 1 বেড়ে যাবে আর ডিক্রিমেন্ট করলে 1 কমে যাবে। এখন এই ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে প্রিফিক্স আর একটা হচ্ছে পোস্টফিক্স। এই জিনিসটা হচ্ছে পোস্টফিক্স, যেটা হচ্ছে পরে এডিশনটা। আর আমরা যখন প্রথমে এডিশন লিখব অর্থাৎ প্লাস প্লাস এ লিখব, তখন হচ্ছে এটাকে বলি আমরা প্রিফিক্স। এটা হচ্ছে প্রিফিক্স। নরমালি দুইটা লাইনেই সেম কাজ করে, দুইটাই হচ্ছে এডিশনের কাজ করে। প্রিফিক্স আর পোস্টফিক্স এডিশনের কাজ করে, বাট ডিফারেন্সটা হয় যখন আমি প্রিন্ট করতে যাই, অর্থাৎ আমি যখন রেজাল্ট শো করতে যাই, তখন যদি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট ইউজ করি, তখন আমাদের এই প্রিফিক্স আর পোস্টফিক্স এর উপর একটু ডিফারেন্ট হয়। কিন্তু ডিফারেন্ট হয় একটু দেখি। সাপোজ আমি এখানে একটা প্রিন্ট করতে চাইলাম, আমি একটা প্রিন্ট করব, প্রিন্ট করে এখানে আমরা একটা রেজাল্ট দেব। সাপোজ int a = 10 প্রিন্ট এ আমরা এখানে কি করব, a এর ভ্যালুটা প্রিন্ট করব, জাস্ট আর কিছু প্রিন্ট করব না। কিন্তু a এর আগে এখানে a++ দেওয়া আছে। এখন এই প্লাসটা দেওয়া আছে। নরমালি a থাকলে আমরা কি 10 ছিল 10 প্রিন্ট হয়ে যেত, আমাদের কোনো প্রবলেম ছিল না, বাট a++ দেওয়া। পোস্টফিক্সের ক্ষেত্রে কি হবে, এই ভ্যালু যেটা ছিল সেটাই প্রিন্ট হবে, তার মানে এখানে 10 প্রিন্ট হবে। অর্থাৎ পোস্টফিক্স যেভাবে যায়, সে প্রথমে এখানে যেতে থাকে, প্রথমে a পাচ্ছে, a এর ভ্যালুটা প্রিন্ট করে ফেলছে, এর পরে সে প্লাস প্লাস পাচ্ছে, তারপরে হচ্ছে সে কি করবে, এডিশনটা করবে। তার মানে এই লাইনটাতে আপনি রেজাল্ট পাবেন 10 10ই পাবেন, কিন্তু এই লাইনটা যখন এই পর্যন্ত চলে যাবে, তারপরে a এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে 11 হয়ে যাবে। বাট পরের লাইনে যদি আপনি আবার সেম কাজ করেন, পরের লাইনে আপনি আবার একটা প্রিন্ট দিলেন, মাঝখানে কিছু দেখেন নাই, তখন কিন্তু a এর ভ্যালু 11 প্রিন্ট করবে। কেন 11 প্রিন্ট করবে, কারণ এই লাইনটা কমপ্লিট করার সময় সে যে ভ্যালুটা ছিল ওইটাই প্রিন্ট করছে, বাট লাইনটা কমপ্লিট হওয়ার পরে কি একটা এডিশন হয়ে গেছে a++ এর। সো এই এডিশনটা হয়ে a এর ভ্যালু কি 10 থেকে 11 হয়ে গেছে। 10 ছিল আগে, এখান থেকে 11 হয়ে গেছে। বাট যেহেতু আমরা পোস্টফিক্স করতেছি, পোস্টফিক্সে আমি এইখানে ওই ভ্যালুটা দেখতে পারবো না। ভ্যালুটা দেখতে পারবো কি এই লাইনটা কমপ্লিট হওয়ার পরে সে এডিশনটা কমপ্লিট করবে, অর্থাৎ এই ভ্যালুটা প্রিন্ট হওয়ার পরে সে প্লাস প্লাস পাবে, তখন সে এডিশনটা করবে। সো তখন কি হবে, পরে যদি আমি জাস্ট a ও প্রিন্ট করি, a এর ভ্যালু কিন্তু একবার প্রিন্ট হয়েছে এখানে 10, তারপরে প্লাস প্লাস পাইছে, তারপর মানে কি 10 থেকে এডিশন হয়ে 11 হচ্ছে, 11 এতে হয়ে গেছে। সো যখন আমি পরের লাইনে এটা প্রিন্ট করতেছি, তখন কি 11 এ প্রিন্ট হচ্ছে। আর এই সেম কেসটাই যদি আমি এখানে প্রিফিক্সে করতাম, প্রিফিক্সে করলে কি হইতো, আমি আগে প্লাস প্লাস পাচ্ছি, তার মানে আমার এডিশনটা আগে হবে, তারপরে a পাচ্ছি, তারপরে a প্রিন্ট করব। তার মানে a এর ভ্যালু যদি আগে 10 থাকতো, এই যে যদি আমি 10 দিয়ে রাখি, সে এখানে যেতে থাকবে, যেতে যেতে ফার্স্ট কিভাবে এডিশন, তার মানে a এর সাথে সে এডিশন করবে 10 এর সাথে 1, এডিশন করার পরে তারপরে a এর ভ্যালুটা পাবে। তার মানে সে এখানে প্রিন্ট কি করবে, কত 11। আগেরবার কিন্তু প্রিন্ট করতে 10, তারপরে এডিশন হইতো, আর এখন কি আগে এডিশন করে তারপরে হচ্ছে 11টা প্রিন্ট করতেছে। সো প্রিফিক্স আর পোস্টফিক্স এর মধ্যে এইটাই হচ্ছে ডিফারেন্স, এছাড়া ডিফারেন্স নাই। সেম কেস যদি আপনি ডিক্রিমেন্টের ক্ষেত্রে চিন্তা করেন, সেম প্রিফিক্সের ডিক্রিমেন্টে যা হবে, আগে মাইনাস হবে, তারপর হচ্ছে আপনার ভ্যালুটা বসবে। আর পোস্টফিক্সের ডিক্রিমেন্টে কি হবে, আগে ভ্যালুটা বসবে, তারপরে হচ্ছে গিয়ে সে হচ্ছে ডিক্রিমেন্ট করবে। অর্থাৎ আমি এই লাইন পর্যন্ত এভাবে যেতে থাকবো, প্রথমে যদি a পাই, a এর ভ্যালুটা প্রিন্ট করে দিব, তারপরে এডিশন হবে। আর যদি আমি প্রথমে প্লাস প্লাস পাই বা মাইনাস মাইনাস পাই, তাহলে কি প্রথমে এডিশনের কাজ করবে বা সাবট্রাকশনের কাজ করবে, তারপরে হচ্ছে ভ্যালুটা প্রিন্ট হবে। সো প্রিফিক্স আর পোস্টফিক্স এর মধ্যে এটাই ডিফারেন্স। এটা বুঝা গেছে? নেক্সট যে কাজটা করব, তাহলে হচ্ছে আমরা অন্য অপারেটরে চলে যাব। এখানে আমরা হচ্ছে অপারেটরটা একটু চেক করি। এখন আমরা হচ্ছে এইখানে কিছু অপারেটর দেখব, যেগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর।
এগুলো তোলা লাগবে, কেউ একটু তুলে ফেলেন। যদিও আপনাদের এই যে এইটা দেওয়া আছে আপনাদের ইয়াতে, এখানে লেখাই আছে অনেক কিছু। ইয়াপি পোর্টালে আপনাদের এই যে পিডিএফটা, এই পিডিএফটা দেওয়া আছে। এইখানে হচ্ছে আপনাদের কিভাবে কি কাজ করতেছে এগুলো সব দেওয়া আছে, কিভাবে প্লাস প্লাস হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে এগুলো সব দেওয়া আছে। স্যার পোর্টালে প্র্যাকটিস প্রবলেমে এখানে দেখলাম যে 1 2 3 4 5 এর প্রবলেমগুলো নাই, মানে একদম 6 থেকে প্রবলেমগুলো দেওয়া। না এরকম হওয়ার কথা না। প্র্যাকটিস প্রবলেম কোনটা, বুকেরটার কথা বলতেছেন? না প্র্যাকটিস প্রবলেম কিন্তু কয়েকটা দেওয়া আছে, আপনি কোনটার কথা বলতেছেন? হচ্ছে এই লেকচার 1 এর একটা ছিল স্লাইড, ওটাতে। লেকচার 1 এর স্লাইড অবশ্যই থাকার কথা। আচ্ছা আমি কি আবার চেক করব যদি কোনো চেঞ্জ। আচ্ছা নেক্সট আমরা কি শিখব? অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর বেসিক্যালি কি করা হয়, কোন একটা ভ্যালু অ্যাসাইনিং এর কাজ করা হয় এই অপারেটরের মাধ্যমে। অর্থাৎ আমি এই যে সাইনগুলো ইউজ করতেছি, এই সাইনগুলোর মাধ্যমে হচ্ছে কোন একটা ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করব। কিন্তু এই অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে আমি কিছু কন্ডিশন মেইনটেইন করে বা কোনো স্পেশাল ক্যালকুলেশন করে ভ্যালুগুলো বসাই। এই ভ্যালুগুলো হচ্ছে আমরা দেখব। ইজিয়ার আমরা জাস্ট একটু একটা দেখলেই বাকিগুলো এমনিতেই বুঝতে পারবো। সো আমাদের এত টেনশন নেওয়ার কিছু নাই। আচ্ছা যেই জিনিসটা দেখাচ্ছিলাম এখানে দেখো ফার্স্টে দেখেন ইকুয়াল সাইনটা আমরা অলরেডি দেখে আসছি। x 5 মানে x এর ভ্যালু 5 অ্যাসাইন করে দিচ্ছি, কোনো প্রবলেম নাই। এইখানে দেখেন প্লাস ইকুয়াল আছে। প্লাস ইকুয়ালের কাজটা কি, যদি এরকম থাকে যে আমার একটা ভ্যালু হচ্ছে, আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম int x, তারপরে আমি দিলাম x + 3, এইটার মানে হচ্ছে x x + 3, অর্থাৎ এই ভ্যালুটা হচ্ছে x x + 3। তার মানে আচ্ছা সরি, এখানে আমরা একটা ভ্যালু বসাই নিই, ধরেন 10 বসাই নিছি। এখন এখানে x + 3 আছে, এইটার মানে কি x x + 3, তার মানে এইটা অ্যাকচুয়ালি কি কাজ করে, x x + 3 এর কাজ করবে। x এর ভ্যালু কত আছে 10, সো সে কি করবে 10 + 3 করে x এর নতুন ভ্যালু বসাই দিবে কত 13। তার মানে x এর ভ্যালু কিন্তু রিপ্লেস হয়ে 13 হয়ে যাচ্ছে, x এর ভ্যালু কিন্তু সেম নাই। সো যখন += 3 হয় তার মানে x x + 3, যদি 5 হয় তাহলে x x + 5, এরকম করে কাজ করবে। সেম যদি -5 হয় তার মানে x x - 5, যদি মাল্টিপ্লিকেশন হয় ডিভিশন হয় তাহলে সেম। দেখেন এখানে মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু আছে কত, x মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু 3, তার মানে হচ্ছে x x * 3। সেম ডিভিশনের ক্ষেত্রেও x ডিভিশন 3 আছে ইকুয়াল টু, এটার মানে হচ্ছে x x ডিভাইডেড বাই 3। সো আপনাকে স্টার ইকুয়াল টু অথবা প্লাস ইকুয়াল টু মাইনাস ইকুয়াল টু যেটাই থাকবে ওইটা কি হবে x x প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, তারপর হচ্ছে যে ডিজিটটা দেওয়া আছে ওই ডিজিটটা। সো এটা কি বোঝা গেল? সেম মডেল ক্ষেত্রেও হচ্ছে সেম কাজটা করবে আপনাদের। আচ্ছা এইখানে কিছু এক্সট্রা হচ্ছে আপনাদের অর এন্ড এর গেট আছে, এটা এখন আপনারা বুঝবেন না, একটু পরে গিয়ে বুঝতে পারবেন যখন আমরা এই অপারেটরগুলো বুঝবো। জাস্ট মাথায় রাখেন যে এই কাজগুলো হয়। আচ্ছা আরেকটা হচ্ছে এইটা একটু দেখায় রাখি, এইটার কাজটা কি, এটার কাজ হচ্ছে পাওয়ারের কাজ। পাওয়ার করি না আমরা, সাপোজ আপনি কাজ করেন কি 2⁻3, এইটাকে আমরা লিখি হচ্ছে 2 তারপরে পাওয়ার 3। আমাদের কোডিং ল্যাঙ্গুয়েজে এইটা লেখা মানে হচ্ছে 2⁻3 মানে হচ্ছে 2 এর উপরে 3 পাওয়ার আছে, সেম জিনিসটা। এখন এইখানে যদি আমাদের একটা ভ্যারিয়েবল থাকে x = 3, x পাওয়ার = 3, এইটার ভ্যালু কি হবে x to the power 3। দেখেন ওইখান থেকে বলেন জি স্যার, x to the power 3। x পাওয়ার 3, x পাওয়ার 3, তার মানে এখানে x এর ভ্যালু 3 আছে, এইখানের ক্ষেত্রে কি হবে 3⁻3 মানে হচ্ছে 27 आंसर আসবে। এটা কি বুঝা গেছে? সো এইটা হচ্ছে পাওয়ারের কাজ করে। আমরা হচ্ছে পাওয়ারের অপারেটর যখন কাজ করি নরমালি আমরা হচ্ছে এই সাইনটা ইউজ করি আমাদের কোডিং ল্যাঙ্গুয়েজে, এইটা জানা লাগবে। আর এই বাকিগুলো আপাতত আপনাদের দরকার নেই, একটু পরে যখন পড়াবো তখন বুঝতে পারবেন। এই পর্যন্ত কোশ্চেন আছে? আচ্ছা তাহলে আমরা হচ্ছে নেক্সট অপারেটরটা একটু দেখি। আচ্ছা নেক্সট হচ্ছে কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটর কি, আমি যদি দুইটা জিনিসের কম্পেয়ার করতে চাই, সাপোজ আমি কম্পেয়ার করতে চাই দুইটা নাম্বার
তাহলে আমি কি কাজ করতে পারি? দুইটা নাম্বার কি হইতে পারে? হয় দুইটা ইকুয়াল হইতে পারে, অথবা একটা বড় হইতে পারে, একটা ছোট হইতে পারে, অথবা বড় আর সমান দুইটার যে কোনো একটা হইতে পারে, অথবা ছোট বা সমান দুইটার যে কোনো একটা হইতে পারে। সো আমরা ম্যাথমেটিক্যালি এগুলো দেখছিলাম না, কিছু ক্যালকুলেশন ছিল যে x কি 3 থেকে বড় কিনা, x কি 3 থেকে ছোট কিনা, x কি 3 থেকে বড় অথবা সমান কিনা 3 এর, তারপরে x কি 3 এর থেকে ছোট অথবা সমান কিনা, এরকম ছিল না? সেম জিনিসটা হচ্ছে আমরা এখানেও কাজ করি। আমাদের যদি এরকম দরকার পড়ে তাহলে হচ্ছে আমরা এই অপারেটরগুলো ইউজ করি। আবার সেম ভাবে কি করি, x কি 3 এর সমান কিনা এই জিনিসটা চেক করার জন্য আমরা ইকুয়াল ইকুয়াল ইউজ করি। সো দেখেন, যখন আমি দুইটা নাম্বার সমান কিনা চেক করব তখন আমি কি করি, x ইকুয়াল ইকুয়াল y কিনা, অর্থাৎ এই দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু সেম আছে কিনা। যদি সেম থাকে সে কি রেজাল্ট দিবে, আমাকে বলবে ইয়েস, মানে ট্রু বলবে, হ্যাঁ এটা সত্য। আর যদি এটা সমান না হয় তাহলে বলবে কি ফলস, মিথ্যা। এখন ট্রু হলে কি আমরা ট্রু রেজাল্ট পাই নাকি 1 রেজাল্ট পাই? 1 পাই না। সো অ্যাকচুয়ালি আমি যদি কম্পারিজনে এরকম একটা হচ্ছে অপারেটর লিখি, এটা যদি ট্রু হয় তাহলে রেজাল্ট দিবে আমাকে 1, আর এটা যদি ফলস হয় রেজাল্ট দিবে 0। এইটা সবগুলো কম্পারিজনের ক্ষেত্রে যদি ট্রু হয় রেজাল্ট দিবে 1, আর যদি ফলস হয় তাহলে রেজাল্ট দিবে আমাদের 0। সো এটা ইকুয়ালের ক্ষেত্রে আমরা চেক করি এইটা কি নট ইকুয়াল, মানে দুইটা অসমান কিনা। যদি দুইটা সমান না হয় তাহলে সে কি করবে, ট্রু বলবে। আর যদি দুইটা সমান হয়ে যায় তাহলে সে কি বলবে, ফলস। আচ্ছা, এইটা হচ্ছে কি গ্রেটার, গ্রেটার দেন বড় কিনা। তারপরে এটা হচ্ছে কি নিচেরটা লেস দেন, অর্থাৎ x গ্রেটার দেন y কিনা চেক করবে যে এই x কি y থেকে বড় কিনা। সাপোজ এটা যদি এইভাবে লেখা থাকে x গ্রেটার দেন y, সে চেক করবে কি x কি y থেকে বড় কিনা। x যদি y থেকে বড় হয় তাহলে সে বলবে ট্রু, অর্থাৎ 1 রেজাল্ট দিবে। x যদি y থেকে বড় না হয় তাহলে সে 0 রেজাল্ট দিবে, ফলস। আচ্ছা, তারপরে হচ্ছে কি এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু কিনা, মানে x যদি y থেকে বড় হয় অথবা x যদি y এর সমান হয় তাহলে সে কি করবে, ট্রু বলবে, অর্থাৎ 1 রেজাল্ট দিবে। আর x যদি y এর থেকে ছোট হয় অথবা x যদি y এর সমান হয়, যে কোনো একটাই যদি ফুলফিল করে তাহলে সে হচ্ছে ট্রু দিবে। সো এই দুইটার ক্ষেত্রে কি বড় হলে অথবা সমান হলেও ট্রু, এখানে ছোট হলে অথবা সমান হলেও ট্রু। শুধুমাত্র এইটার ক্ষেত্রে কি হবে, যদি x ছোট হয়ে যায় y এর থেকে তাহলে ফলস দিবে। এটার ক্ষেত্রে x যদি y এর থেকে বড় হয়ে যায় তাহলে হচ্ছে ফলস দিবে। এইটুকু বুঝা গেছে সবার? এটা হচ্ছে কম্পারিজন অপারেটর। কোশ্চেন আছে কারো? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে এই যে একটু আগে বলছিলাম লজিক্যালটা আমরা একটু পরে বুঝতে পারবো। এইটা হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর, অর্থাৎ লজিক কাজ করে। লজিক কি, ওই যে লজিক গেট গুলো আমরা দেখছিলাম না, এন্ড অর নট, এই কাজগুলো করে। এই কাজগুলো করে সে হচ্ছে একটা রেজাল্ট দেয়। আচ্ছা, এইটা এখন কি, এটা হচ্ছে লজিক্যাল এন্ড। এটা হচ্ছে আমরা ডাবল এন্ড সাইন দেই, এই সাইনটা হচ্ছে লজিক্যাল এন্ড। এইটা কোথায় ইউজ করা হয় লজিক্যালটা, যখন আমরা দুইটা কম্পারিজন অপারেটর ইউজ করি। কম্পারিজন অপারেটর কি, একটু আগে যেটা দেখলাম, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, এই অপারেটরগুলো আমরা দুইটা ইউজ করি। দুইটা ইউজ করার পর আমরা দেখি যে সাপোজ আমি চেক করলাম x কি গ্রেটার দেন 3 কিনা, আবার এখানে দেখলাম x কি গ্রেটার দেন 5 কিনা, এই দুইটা চেক করলাম। এই পুরোটার অ্যানসার হচ্ছে ডিপেন্ডস করতেছে এই যে মাঝখানের অপারেটরের উপর। কিভাবে, যদি x 3 থেকে বড় হয় তাহলে সে রেজাল্ট দেবে কি 1, আর যদি x 5 এর থেকে বড় হয় তাহলে রেজাল্ট দেবে 1। সো এই লজিক্যাল এন্ড অপারেটর কাজ হচ্ছে এন্ড গেটের মতো। এন্ড গেটের কথা খেয়াল আছে? এন্ড গেটে কি হইতো, এটা এন্ড গেট না? এন্ড গেটে কি হইতো, যে কোনো ঠিক আছে, অর গেটও লাগবে একটু পরে, দাঁড়ান। এন্ড গেট, হ্যাঁ সরি। সো এন্ড গেটে কি হইতো, যদি দুইটাই 1 হইতো তাহলেই হচ্ছে রেজাল্ট 1 চলে আসতো, আদারওয়াইজ আসতো না। সো এইখানের সেম কেস, যদি দুইটাই ট্রু হয়, ট্রু মানে কি দুইটাই 1 হবে, দুইটাই যদি 1 হয় তাহলে সে এই টোটালটার রেজাল্ট দিবে হচ্ছে 1। আদারওয়াইজ যে কোনো একটাই যদি ফলস হয়ে যায় সে বলবে টোটালটা ফলস। বুঝতে পারছেন? সো লজিক্যাল এন্ডের কাজ হচ্ছে দুইটা কন্ডিশন যদি আমাকে দেওয়া থাকে, এর মাঝখানে যদি লজিক্যাল অপারেটর দেওয়া থাকে, তার মানে দুইটাকেই ট্রু হইতে হবে। যে কোনো একটা ফলস হয়ে গেলেই সে বলবে এটা ফলস পুরোটা। লজিক্যাল অর কি জিনিস, অর হচ্ছে এই অর গেটের মতো। অর গেটের জিনিসটা আমরা খেয়াল করি কি, যে কোনো একটাই যদি আমাদের 1 থাকতো তাহলে রেজাল্ট হচ্ছে 1 আসতো। তার মানে এখানে যদি আমার সেম কেসটা হয়, যদি আমি চিন্তা করি
এইখানে যদি এমন হয় যে এই দুইটা কন্ডিশন আমাকে দেওয়া আছে, দুইটা কন্ডিশনে যে কোনো একটাই যদি ট্রু হয় বাকিটা ফলস হলেও কিন্তু টোটালটা রেজাল্ট হচ্ছে সে কি করবে 1 দিবে বা ট্রু দিবে, ট্রু এর করেসপন্ডিং সে 1 রেজাল্ট দেয়। তার মানে এই দুইটা কন্ডিশন পরের ক্ষেত্রে যে কোনো একটাই যদি ট্রু হয় পুরোটার রেজাল্ট হচ্ছে গিয়ে সে ট্রু দিবে। আমরা কিন্তু এই যে যখন লজিক্যাল অপারেটর দিয়ে কাজ করব তখন কিন্তু আমরা পুরোটা রেজাল্ট পাবো, তখন কিন্তু আমি মিডলের 1 বা এই 1 পাবো না। আমরা কি করব এই দুইটার কম্বিনেশন করে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আউটপুট পাবো। যেমন এইখানে যে কোনো একটাই যদি 1 হয়ে যায় তাহলে আমি 1 পাবো, শুধুমাত্র দুইটাই যদি ফলস হয় সেই ক্ষেত্রে আমরা 0 পাবো। আর এইখানের ক্ষেত্রে কি যে কোনো একটা ফলস হয়ে গেলে আমরা কি টোটালটা রেজাল্ট ফলস পাবো বা 0 পাবো। আর যদি দুইটাই ট্রু হয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ট্রু পাবো। এটাই বোঝা গেল? আর এইটারই জাস্ট অপোজিটের কাজ করবে হচ্ছে নট। যেমন আমি যদি এইটা দিয়ে রাখি এন্ড এর আগে যদি নট সাইনটা ইউজ করি, তার মানে হচ্ছে এই দুইটা যদি ট্রু হয়, ট্রু হওয়ার পরে রেজাল্ট হওয়ার কথা কি 1 না? এখন নট সাইন যদি দেওয়া থাকে সে হচ্ছে লাস্টের রেজাল্টের অপোজিটটা দিবে, তার মানে সে রেজাল্ট দিবে 1 এর জায়গায় 0। অর্থাৎ যে রেজাল্ট আপনার আসার কথা দুইটা কম্বিনেশন করে ওইটার অপোজিট রেজাল্টটা সে হচ্ছে রেজাল্ট হিসেবে দিবে। সো এইখানে ক্ষেত্রে যদি চিন্তা করেন যে আপনার একটা নাম্বার আছে x ধরেন এইটাই int x 10, 10 এর ক্ষেত্রে কি এটা বড় ট্রু হচ্ছে, আবার x কি 5 থেকেও বড় এটাও ট্রু হচ্ছে, তার মানে এই টোটালটা রেজাল্ট কি 1। বাট যেহেতু নট আছে সে রেজাল্ট কি দিবে 0। সেম এইখানে অর এর ক্ষেত্রে আবার সেম কাজটা। অর এর ক্ষেত্রে দেখেন এইখানে সাপোজ আমি বললাম এইখানে কন্ডিশনটা চেঞ্জ করে আমি দিলাম 10। এখন এইটার ক্ষেত্রে দেখা গেছে এই কন্ডিশনটা কিন্তু ট্রু হচ্ছে, এই কন্ডিশনটা ফলস হচ্ছে, টোটালটা রেজাল্ট কত আসতেছে 1 ই কিন্তু আসতেছে। জি স্যার। এখন যদি আমি নট সাইন দিয়ে দেই সামনে তাহলে এই 1টা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। অর্থাৎ যেটা আসার কথা এটার অপোজিট আসবে, 0 আসলে 1 হবে, 1 আসলে 0 আসবে। সো এটা কি বুঝা গেছে মোটামুটি? সো আমাদের অপারেটর এই পর্যন্তই। এখন এই অপারেটরগুলো কাজ করে আমরা কোথায় কাজ করি? আমরা হচ্ছে এই ইফ এলস কন্ডিশনে অপারেটরগুলো কাজ করি, আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে কাজ করি, তারপরে হচ্ছে দেখা গেছে আমাদের আমরা হচ্ছে কোনো লজিক্যাল অপারেটর নিয়ে যদি কোনো কাজ করি দুইটার মধ্যে, সেই সব জায়গায় হচ্ছে আমরা এই অপারেটরসগুলো কাজ করি। অর্থাৎ আমাদের যত প্রকারের প্রোগ্রামগুলো হবে, যত ক্যালকুলেশনস হবে সবগুলো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমরা কি করি এই অপারেটরগুলো নিয়ে কাজ করি। রেজাল্টগুলো আমরা হচ্ছে বা ইউজারকে দেখাই অথবা রেজাল্টগুলো নিয়ে ফার্দার স্টেপে কাজগুলো করি। সো এইভাবে হচ্ছে আমরা কমপ্লিট করি। আচ্ছা এখন আসি হচ্ছে ইফ এলস কন্ডিশনে, এন্ড ইফ এলস কন্ডিশনগুলো দেখব আর হচ্ছে আমরা এই অপারেটরগুলো 1 বাই 1 হচ্ছে কাজ করব। সো আমরা একটু চেক করতে থাকি যে ইফ এলস অপারেটরগুলো কিভাবে কাজ করে। তার আগে আমরা জাস্ট একটা অপারেটরের বেসিক একটা প্রবলেম দেখে আসি। বেসিক প্রবলেমটা একটু দেখি, এটা দেখলে মোটামুটি আমরা সবাই পারবো। এভারেজ বের করা আমরা জানি না? জি স্যার। সো এভারেজ যদি বের করতে আমাকে কি করতে হবে বলেন তো? সবসময় আমি তিনটা নাম্বার এভারেজ বের করব, সাম করে দিতে সাম করব, তারপর কি করব ভাগ করব। ভাগ করব কত দিয়ে? 3 3 দিয়ে। তার মানে আমাকে যদি বলা হয় রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড আউট এভারেজ অফ 3 নাম্বারস, তাহলে আমি কি করতে হবে? তিনটা নাম্বার আগে নিতে হবে, নিয়ে ওইটার অ্যাডিশন করতে হবে, অ্যাডিশন করে ওইটাকে কি করতে হবে? সাবট্রাকশন করতে হবে। আচ্ছা এখন আসি হচ্ছে ফার্স্টে আমরা যে কাজটা করব আমরা হচ্ছে এই হ্যাশ ইনপুট stdiosta লিখি। এইটা হচ্ছে আমাদের কি লাইব্রেরি ফাংশন, এটা আমাদের মাস্ট বি লিখতে হবে। নেক্সটে যে কাজটা হচ্ছে আমরা হচ্ছে তিনটা নাম্বার নিব, n1 n2 আর হচ্ছে n3। সাপোজ এই ভ্যালুগুলো আমি ইউজারের কাছ থেকে নিব, তাহলে আমি কিভাবে নিব? স্ক্যানএফ দিব। তার আগে আমি ইউজারকে একটা কমান্ড বুঝাই দেই যে আপনি আমাকে তিনটা নাম্বার দেন, এন্টার 3 নাম্বার। এই লেখাটা আমি প্রিন্ট করতে চাই আমার এই কনসোলে, কারণ এই লেখাটা না প্রিন্ট করলে ইউজার বুঝতে পারবে না যে ইউজার কি দিবে। সো তাকে একটা জাস্ট একটা গাইডলাইন দেওয়ার জন্য আমি তাকে একটা লাইন লিখে দিলাম যে এন্টার 3 নাম্বার। দেন আমি কি করব? স্ক্যানএফ দিয়ে তিনটাতে লিখতেছি %d %d %d, কারণ কি তিনটা ইন্টিজার নাম্বার ফরম্যাট স্পেসিফাই %d তিনটার জন্য। আর এখানে আমি দিব কি n%, প্রথমে n1 তারপর n%n2 তারপর হচ্ছে n%n3। তো আমি কি করলাম? সিকোয়েন্স ওয়াইজ নিতে যাচ্ছি যে n1 n2 n3 একটা পর পর নিব। সো এটা আমার কি ইউজারের কাছ থেকে তিনটা নাম্বার নেওয়া শেষ। এখন আমি কি করতে যাচ্ছি? একটা রেজাল্ট দেখাতে যাচ্ছি। রেজাল্ট কিভাবে দেখাবো? তিনটার সামেশন করব, সামেশন করে ডিভাইড করব।
এখন যে জিনিসটা করতে হবে দেখেন সামেশন করে যে ডিভিশনটা আসবে এটা কি ফ্লোট নাম্বার হইতে পারে ডিভিশন করলে সাপোজ তিনটা সামেশন আসলো আপনার হচ্ছে 17 17 কে যখন আপনি 3 দিয়ে ডিভাইড করবেন আপনি একটা ফ্র্যাকশন ভ্যালু পাবেন না দশমিক নাম্বার সো আমাকে মাথায় রাখতে হবে যে এই যে রেজাল্টটা এই রেজাল্টটা ফ্লোট আসতে পারে সো ফ্লোট যদি আসতে হয় তাহলে আমাকে কি করতে হবে এই দুইটা নাম্বারকে ফ্লোটে নিতে হবে কারণ দুইটা ফ্লোট যখন আমি ডিভাইড করব তখনই হচ্ছে আমি কি করব রেজাল্টটা পাবো আদারওয়াইজ কিন্তু আমি রেজাল্ট পাবো না আমি যদি একটা ইন্টিজারকে একটা ফ্লোট দিয়ে ডিভাইড করতে যাই তখন দেখবেন মিসম্যাচ হবে কারণ তাদের ডাটা টাইপ কিন্তু ডিফারেন্ট সো আমাকে যখন ক্যালকুলেশন করতে হয় তখন সব সময় ডিভিশনের ক্ষেত্রে আমাকে কিন্তু ফ্লোট টাইপেরই নিতে হবে কারণ এখানে রেজাল্টটা ফ্লোট আসতে পারে ইন্টিজারে নিলেও পসিবল কিন্তু ইন্টিজার নিলে আমাদের কি আসবে যদি 17/3 করি তাহলে সে রেজাল্ট দিবে কত বলেন 3 দিয়ে যদি আমরা করি এখানে হচ্ছে 15 রেজাল্ট আসবে হচ্ছে 5 কিন্তু 5 এর পরে যে ফ্র্যাকশনাল ভ্যালুগুলো আছে এগুলো আসবে না কারণ ইন্টিজার দিয়ে যখন আমি ডিভাইড করব ইন্টিজার দিয়ে তখন কি আসবে সে ইন্টিজার রেজাল্টই কিন্তু দিবে এটা কি আমরা দেখাচ্ছি না ডিভিশনে সো এই জন্য আমাদের ফ্লোটে রেজাল্ট আনতে হবে যাতে আমরা এক্সাক্ট রেজাল্টটা পাই সো এই কারণে এই যে 17 অর্থাৎ সামেশনটা আমরা ফ্লোটে রাখবো এন্ড যখন ডিভাইড করব ডিভাইডের পরে যে রেজাল্ট আসবে এই রেজাল্টটাও আমরা হচ্ছে কি ফ্লোটে রাখবো সো 3 টাকে যখন আমরা ডাইরেক্ট দিব তখন সে কি করবে এটাকে বাই ডিফল্ট সে 3 ধরেই নেবে কারণ 3 টা আমরা ডাইরেক্ট দিচ্ছি বাট এই যে রেজাল্ট এটাকে ফ্লোটে রাখতে হবে সামেশন এটাকে আমাদের ফ্লোটে রাখতে হবে আদারওয়াইজ দেখবো যে আমরা প্রোগ্রাম করতে গিয়ে মিসম্যাচ হচ্ছে প্রোগ্রামের রেজাল্ট দিবে না এরর চলে আসবে সো এই কারণে আমরা কি করব দুইটা ভ্যারিয়েবল নিব যেটাতে হচ্ছে আমি প্রথমে সামেশনটা রাখবো সামেশনটা আমি ফ্লোট টাইপের নিলাম সো ফ্লোট সাম এইখানে আমি ফার্স্টে 0 ধরে নিলাম অথবা কিছু না ধরলেও পারেন এই ক্ষেত্রে সো আপনারা 0 ধরতে পারেন 0 না ধরলে শুধুমাত্র ডিক্লেয়ার করতেও পারেন আরেকটা কি নিব আমি এভারেজ সাপোজ এভারেজের শর্ট ফর্ম নিলাম এভিজি এভিজিটা আমি হচ্ছে এখন আচ্ছা ধরেন এই দুটোতে কিছু রাখিনি সাম আর এভারেজ নামে দুইটা ভ্যারিয়েবল নিলাম এখন রাখার দরকার নেই একটু পরে হচ্ছে রাখা যাবে তো দুইটা ভ্যারিয়েবল নিলাম এখন আমি সামে কি রাখবো সামে রাখতেছি এই যে তিনটা ভ্যারিয়েবল ইউজারের কাছ থেকে পাচ্ছি এই তিনটা সামেশন সো সাম ইজ ইকুয়াল টু n1 প্লাস n2 প্লাস n3 এই দুই তিনটা আমি সামেশন করে এই সাম যে ভ্যারিয়েবলটা নিচ্ছি এটাতে রাখতেছি এন্ড এরপরে কি করব এভারেজ যে ভ্যারিয়েবল এটার মধ্যে কি করব 3 দিয়ে ডিভাইড করলে যে রেজাল্ট আসবে এই রেজাল্টটা রাখবো সো আমি এখানে কি করব এভারেজ ইজ ইকুয়াল টু সামে কি সামেশন আছে তিনটা ডিভাইডেড বাই 3 করব সো এইটা করলে রেজাল্টে কি আসবে ওই যে ভাগ করার পরে যে ফ্লোটিং ভ্যালু আসলে ফ্লোটিং আর যদি ডাইরেক্ট ইন্টিজার আসে ইন্টিজার ওই ভ্যালুটা সে কই রাখবে এভারেজে লাস্টে আমরা কি করব প্রিন্টের কাজ করব এভারেজটা প্রিন্টএফ এভারেজ ইজ এখানে এভারেজটা আমাদের কি টাইপের ফ্লোট না সো আমাদের ফরম্যাট স্পেসিফাই কি হবে %f সো আমরা স্পেসিফাই দেব %f আর এইখানে আমরা কি করব এই যে ভ্যারিয়েবল যেটার নাম হচ্ছে avg যে ভ্যারিয়েবলটা আমি প্রিন্ট করতে যাচ্ছি ওই ভ্যারিয়েবলের নেমটা দিব সো avg হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নেম আমরা হচ্ছে avg দিয়ে দিব সো আমাদের সামেশন করা শেষ দেন এভারেজ বের করা শেষ রেজাল্টও আমরা এখানে প্রিন্ট করে ফেলছি তারপর আমরা কি করব রিটার্ন 0 দিব যে আমাদের প্রোগ্রামটা কমপ্লিট আমরা কিছু রিটার্ন চাই না প্রোগ্রামটা এন্ড করে দেব শেষ সো এইটুকু সবাই বুঝতে পারছেন কিভাবে স্টেপ বাই স্টেপ করলাম প্রথমে ইউজারকে গাইডলাইন দিলাম যে আপনি আমাকে তিনটা নাম্বার দিবেন অন্য কিছু দিবেন না ক্যারেক্টার দিবেন না তারপর আমি তিনটা নাম্বার ইউজার থেকে ইনপুট নিলাম তারপরে কি করলাম দুইটা ভ্যারিয়েবল নিবেন একটা হচ্ছে সামেশন আর সাম আর একটা হচ্ছে এভারেজ avg কেন নিলাম দুইটা ফ্লোটে কারণ ওই যে দুইটা ভ্যালু আমাকে যদি ফ্লোটে ডিভাইড করে রেজাল্টটা ফ্লোটে চাইতে হয় তাহলে আমাকে ফ্লোট ভ্যালুটা নিতে হবে তারপর আমি কি করলাম এভারেজের মধ্যে সরি সামের মধ্যে তিনটা সামেশন নিলাম যে নাম্বারগুলো আমি ইউজারের কাছ থেকে নিয়ে আসলাম তারপরে এভারেজটা আমি কি করলাম এভারেজের মধ্যে সাম ডিভাইডেড বাই 3 করলাম রেজাল্টটা হচ্ছে এভারেজে রাখলাম avg ভ্যারিয়েবলে এন্ড এভারেজ ইজ এই লেখাটার পরে এই avg ভ্যালুটা আমি প্রিন্ট করতে যাচ্ছি আর প্রিন্ট করার জন্য আমাকে স্পেসিফাই দিতে হবে লাইনের মধ্যে কিন্তু ডাইরেক্ট ভ্যারিয়েবলের নাম দিলে হবে না সো স্পেসিফাইটা কি avg ফ্লোট যেহেতু %f দিয়ে দিলাম ডাবল কোটেশন শেষ কমা দিয়ে এখন আমি এখানে যে ভ্যারিয়েবলটা দেখতে চাই ওই ভ্যারিয়েবলের নেমটা দিতে হবে সো নেমটা দিলাম avg দিয়ে আমি লাইনটা কমপ্লিট করলাম সেটা বুঝা গেছে সবার তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি আমাদের এই যে এভারেজ ক্যালকুলেট করে কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যেতে পারি সো আমাদের অপারেটরগুলো ইউজ করে এভাবে কাজ করতে হবে
কার কোনো কোশ্চেন আছে? স্যার সাম না করে তো এভারেজ ডাইরেক্ট মানে ডিভিশন সাইজ ইউজ করে করা যায় না? আচ্ছা এভারেজ যদি ডাইরেক্ট দিতেন তাহলে আবার সেম প্রবলেমটা হয়ে যেত না? আপনি তিনটা ইন্টিজার নাম্বার নিয়ে 3 দিয়ে ডিভাইড করতেছেন, রেজাল্টে রাখতে যাচ্ছেন কি এভারেজে, তখন তিনটা ইন্টিজার নাম্বার ডিভাইড করে আপনি ফ্লোট ভ্যালু চাচ্ছেন। এভারেজ যখন আপনি বের করবেন তখন কি আপনাকে ফ্লোটের এভারেজ বের করে রেজাল্টটা দিতে হবে না? মানে বুঝতে পারতেছেন? সাপোজ আপনার সামেশন n1 n2 আর n3 মিলাই হচ্ছে 17। এখন এই তিনটা কি ইন্টিজার নাম্বার না? রেজাল্ট আসছে ইন্টিজার, ডিভাইড করতেছেন 3, 3 নিজেও কিন্তু একটা ইন্টিজার। সো রেজাল্টটা কি দিবে? সেই ইন্টিজার দিবে। সো যখন আপনি ডাইরেক্ট এভারেজের মধ্যে তিনটা সামেশন করে 3 দিয়ে ডিভাইড করতেছেন তখন কি হবে? এই রেজাল্টটা কিন্তু সে ইন্টিজারে দিয়ে দিবে, সে কিন্তু আর ফ্লোটে দিবে না। তখন দেখবেন একটা মিসম্যাচ হবে এখানে। এই কারণে আমি সামেশন একটা ফ্লোটে নিচ্ছি, যখন আমি n1 n2 আর n3 সামেশনটা রাখতেছি সামের মধ্যে, যেহেতু এটা ইন্টিজার সে কি করতেছে এটাকে ফ্লোটে অটোমেটিক কনভার্ট করে নিচ্ছে, নিয়ে ফ্লোটে রাখতেছে। এটা কেন করা যায়? কারণ আমরা ইন্টিজার থেকে ফ্লোটে আসতে পারি কিন্তু ফ্লোট থেকে ইন্টিজারে যেতে পারি না। বুঝতে পারছেন? সো তখন কি করবে? সেই ফ্লোটটা ইন্টিজারটাকে ফ্লোটে হিসেবে নিয়ে নেয়, এন্ড পরবর্তীতে যখন আমি 3 দিয়ে ডিভাইড করছি সেই 3 টাকেও ফ্লোট হিসেবে নিয়ে ডিভিশন করে রেজাল্টটা দিয়ে দেয়। বাট এইখানে যখন আপনি ডিরেক্ট করতে যাবেন দেখবেন সামহাউ যদি এভারেজ আপনি ফ্লোটে নেন কিছু কিছু ক্ষেত্রে মিসম্যাচ করবে। সো মিসম্যাচ করে দেখবেন আপনার রেজাল্টটা ঠিকমতো আসতেছে না। সো এই কারণে সেফ হচ্ছে আমরা সামেশনটা ফ্লোটে নিব, এভারেজটা ফ্লোটে নিব, ফ্লোটে নিয়ে কাজ করব। আর কোশ্চেন আছে এই রিগার্ডিং? না স্যার। আচ্ছা যদি কোশ্চেন না থাকে তাহলে এটা একটু তুলেন, আপনারা খাতায় তুলেন। তারপর নেক্সট আমরা কি ইফ এলস শুরু করব আজকে। আচ্ছা যারা একটু আগে থেকে করে আসছেন আপনাদের দুইটা টাস্ক দেওয়া হয়েছে 6 আর 8 করছেন? 6 আর 8 দুইটা করে ফেলেন। দুইটা করতে হবে। আর আমি কিন্তু কোশ্চেন করব যে আপনারা নিজেরা করছেন কিনা, না দেখে দেখে করছেন। আমি কিন্তু কোশ্চেন করব বুঝাই দিতে। লিপ ইয়ার আর 8 নাম্বার 6 and 8 গ্রেডিং সিস্টেম যেটা ওইটা এই দুটো একটু কমপ্লিট করে। আচ্ছা এই পর্যন্ত সবার হয়ে গেছে যারা আছেন? জি স্যার। আচ্ছা তাহলে আমরা যে কাজটা করব আমরা হচ্ছে এখন ইফ এলস স্টেটমেন্ট দেখব। সো ইফ এলস স্টেটমেন্টটা বেসিক্যালি কি জিনিস? ইফ এলস স্টেটমেন্ট হচ্ছে দেখেন লেখা আছে the if else statement executes a block of code if a specific condition is true। এতক্ষণ আমরা কি কম্প্যারিজন অপারেটর দেখছি, তারপরে যে লজিক্যাল অপারেটর দিয়ে কিছু কন্ডিশন মেইনটেইন করা শিখছি। সো এরকম একটা কন্ডিশন আমাকে ইফ এলস এর মধ্যে থাকবে। এই স্পেসিফিক কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমি কি করব? একটা ব্লক অফ কোডের কাজ করব বা স্টেটমেন্টগুলোর কাজ করব। আর যদি স্পেসিফিক কন্ডিশনটা ট্রু না হয় তাহলে হয় আমি কিছু করব না অথবা অন্য ব্লকের কাজ করব। এই দুইটা হইতে পারে। অর্থাৎ ইফ এর মধ্যে আমি একটা কন্ডিশন নিব, নিয়ে যদি সেটা ট্রু হয় তাহলে ইফ ব্লকের মধ্যে আমি কিছু কোড লিখব, এই কোডটা আমি এক্সিকিউট করব। আর যদি এই ইফ ব্লকের যে কন্ডিশন এটা যদি ট্রু না হয় তাহলে আমি এলস ব্লকে যাব, এলস ব্লকের মধ্যে কিছু কোড আমার লেখা থাকবে ওইটা আমি কাজ করব। আবার এমনও হইতে পারে যে ইফ এর মধ্যে যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে ব্লকের কাজ করব কিন্তু এলস আমি কিছু নাও করতে পারি। সো এইটার কাজই হচ্ছে ইফ এলস। এখন আমরা একটু ইফ এলসটা একটু দেখি। সবাই একটু খেয়াল করেন, একটু করা বাদ দেন, কম্পিউটার একটু করা বাদ দেন, আমরা প্র্যাকটিস করব। সবাই একটু সামনে মনোযোগ দেন আর আপনাদের ডিভাইসগুলো একটু ভিতরে রাখেন। সো আপনারা কি করবেন? একটু মনোযোগ দেন, ফার্স্টে মনোযোগ দিয়ে হচ্ছে করেন, তারপর আমরা যখন প্র্যাকটিস করব তখন আমরা সবাই করতে পারবো, টাইম পাবো, সমস্যা নেই। আচ্ছা ফার্স্টে কি করব? ইফ নামে আমাদের একটা সিনট্যাক্স লিখতে হয়। এইখানে আমাদের হচ্ছে কন্ডিশনটা দিতে হয়, যে কন্ডিশনটা হচ্ছে আমরা স্পেসিফিক কন্ডিশন বলতেছি। যেই স্পেসিফিক কন্ডিশন ট্রু হলে সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং এন্ড ক্লোজিং হবে, আর এর মাঝখানে আমরা হচ্ছে কিছু কোড লিখব। অর্থাৎ এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমরা এই কোডের কাজগুলো করব, যদি কন্ডিশনটা ট্রু না হয় তাহলে আমরা কিছু নাও করতে পারি। এটা হচ্ছে ইফ। আর এলস এর মধ্যে কি?
এই ইফ কন্ডিশনটা যদি ট্রু না হয়, আমি চাচ্ছি এইটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কিছু ব্লকের কোডের কাজ করবে, আর যদি ট্রু না হয় তাহলে অন্য কাজ করবে। আমি এরকম থাকে না যে আজকে আমি দেখতেছি, সাপোজ আপনি বাসায় গেলেন, বাসায় যাবেন সরি এখান থেকে, এখন আপনি দেখতেছেন বাইরে বৃষ্টি আছে কিনা, আপনি চিন্তা করতেছেন কি বাইরে যদি বৃষ্টি হয় তাহলে আমি বাসায় যাব না, এখন পরে যাব। আর বাইরে যদি বৃষ্টি না হয় তাহলে আমি বাসায় যাব। তার মানে আপনি একটা কন্ডিশন চেক করতেছেন যে বাইরে বৃষ্টি আছে কিনা। বৃষ্টি যদি থাকে তাহলে আপনি কি করবেন, আপনি আপনার ক্লাসরুমে থাকবেন বা ভার্সিটিতে থাকবেন বা কোথাও একটা জায়গায় বসে থাকবেন বা ওয়েট করবেন বৃষ্টি কমার জন্য। আর যদি বৃষ্টি না হয় তাহলে আপনি কি করবেন, চলে যাবেন। সো এইখানে আপনি একটা কন্ডিশন দেখছেন বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। সেম ভাবে ইফ এলস ও সেম, এখানে একটা কন্ডিশন চেক করবে, যদি কন্ডিশনটা ট্রু হয় সে একটা কাজ করবে, যদি কন্ডিশনটা ট্রু না হয় তাহলে এলস স্টেটমেন্টের কাজটা করবে। সো সাপোজ আমি এখানে চিন্তা করি যে একটা কন্ডিশন দেওয়া আছে, এখানে একটা ভ্যারিয়েবল দেওয়া আছে int x is equal to 5। এখন আমি চেক করতেছি x কি গ্রেটার দ্যান 5 কিনা। যদি 5 হয় আমি বলবো কি, ওকে এই কাজটা করব, লিখব যে x is greater than 5। সো আমি কি বলতেছি, যদি x টা 5 এর থেকে বড় হয় তাহলে আমি বলবো যে x is greater than 5, এই কাজটা করব। যদি না হয় তাহলে আমাদের কোথায় যাওয়ার কথা, else স্টেটমেন্টে। else স্টেটমেন্টে কি প্রিন্ট হবে, সাপোজ আমি লিখতেছি x is less than 5। এইখানে কোনো ম্যান্ডেটরি নাই যে আমার এইটাই লিখতে হবে বা এইটাই করতে হবে, আমি আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী যেটা করতে চাই। সাপোজ আমি এরকম চাই যে আমার কোডের মধ্যে দেখুক, চেক করে দেখুক যে x যদি 5 এর থেকে বড় হয় আমি বলে দিব x is greater than 5, আর যদি বড় না হয় তাহলে বলে দিব x is less than 5। সো এই কন্ডিশনটা আমি দিলাম কি, x কি 5 থেকে বড় কিনা, যদি বড় হয় প্রিন্ট করবে x is greater than 5, আদারওয়াইজ সে এলস এর যে স্টেটমেন্ট ওটা প্রিন্ট করবে। সো একটা কন্ডিশন চেক করতেছি, কন্ডিশন ট্রু হলে এই ব্লকের কাজ করতেছি, কন্ডিশন ফলস হলে এলস ব্লকের কাজ করতেছি। সো এটাই হচ্ছে বেসিক্যালি ইফ এলস স্টেটমেন্ট, যে কন্ডিশন ট্রু হচ্ছে এইখানে কাজ করবে। এখন এইখানে অনেক কিছু হইতে পারে, প্রিন্ট হইতে পারে, ক্যালকুলেশন হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আপনি এখন পর্যন্ত যত কাজ শিখছেন সবগুলাই হইতে পারে এই ব্লকের মধ্যে। এমন না যে শুধুমাত্র প্রিন্ট করতেই পারবে আর কিছু করতে পারবে, এরকম কিছু না। সো এটা হচ্ছে কি ব্লক ট্রু একটা ব্লকের কাজ করবে, ফলস আর একটা ব্লকের কাজ করবে। এখন এমনও হইতে পারে যে কিছু কিছু জায়গায় আপনি শুধুমাত্র ব্লকটা ট্রু হলে একটা কাজ করবেন, আদারওয়াইজ কোনো কাজই করবেন না। সো আপনি কি করবেন, তখন শুধুমাত্র ইফ স্টেটমেন্টটা দিবেন, তখন এলসটা দিবেন না। যে আমার যদি 5 এর থেকে বড় হয় আমি প্রিন্ট করে দেখাবো 5 এর থেকে বড়, আদারওয়াইজ আমি কিছু করব না। সো তখন আপনি ইফ এর মধ্যে কন্ডিশনটা দিবেন যে কন্ডিশনটা আপনি দেখতে যাচ্ছেন, তারপরে আপনি ওইটার করেসপন্ডিং কোডগুলো লিখবেন, অর্থাৎ কন্ডিশনটা কাজ হলে আমি করব, আদারওয়াইজ কিছু করব না। এটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। আর এলস যদি না থাকে ওটাকে শুধুমাত্র আমরা ইফ স্টেটমেন্ট বলি। এখন আরেকটা কনসেপ্ট হচ্ছে আমাদের ইফ এলস মাল্টিপল ল্যাডার স্টেটমেন্ট। ল্যাডার স্টেটমেন্টটা কি, আমাদের কোডের মধ্যে আমাদের এরকম কিছু কিছু জায়গায় দরকার হতে পারে যে আমরা একবারে 2-3টা কন্ডিশন চেক করব। আমি ফার্স্টে চেক করব যে সাপোজ আপনি ওই রেইনিং এরটা বাসায় যাবেন কিনা, আপনি চিন্তা করতেছেন, আপনি হয়তো ফার্স্টে চেক করলেন যে বৃষ্টি হচ্ছে কিনা, বৃষ্টি হলে বাসায় যাব। তারপর আপনি চেক করলেন আচ্ছা বৃষ্টি চেক হইলো, তারপর আপনি চেক করতেছেন আচ্ছা ঠিক আছে আমি রাস্তায় জ্যাম আছে কিনা দেখি। সো আপনি কি করতেছেন, বৃষ্টি হইতেছে, বৃষ্টি চেক হলে আপনি বাসায় যাবেন, আবার চেক করতেছেন জ্যাম যদি বেশি হয় তারপরে বাসায় যাবেন, যদি জ্যাম যদি কম হয় তাহলে বাসায় যাবেন, জ্যাম বেশি হলে আপনি ওয়েট করবেন আবার। সেরকম কি আপনি মাল্টিপল কন্ডিশনও চেক করতে পারেন আপনার কোডে। আপনার কোডে হয়তো আপনি এরকম ভাবে চেক করতেছেন যে x কি 5 থেকে বড় কিনা, আবার আরেকটা চেক করতে পারতেছেন যে x কি 10 থেকে বড় কিনা। সো আপনি কি করতেছেন যে দুইটা কন্ডিশন চেক করতেছেন, অথবা আপনি চেক করতেছেন x কি 0 থেকে ছোট কিনা। এখন এই যে মাল্টিপল কন্ডিশন আপনি চেক করতেছেন, প্রথম কন্ডিশনটা আপনি ইফ স্টেটমেন্টের মধ্যে এভাবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবেন, বাট সেকেন্ড কন্ডিশনগুলো থেকে আপনি যতবারই কন্ডিশন লিখবেন তখন আপনার লিখতে হবে এলস ইফ। এলস ইফ দিয়ে আপনি কন্ডিশন দিবেন এন্ড ব্লক স্টার্ট এন্ড এন্ডিং হবে। দেন আবার যদি আপনার কোনো কন্ডিশন দরকার পড়ে এলস ইফ দিবেন, কন্ডিশন লিখবেন, দেন ব্লকিং স্টার্ট, ব্লক স্টার্ট হবে এন্ড এন্ড হবে। সো এরকম করে কি আপনি মাল্টিপল কন্ডিশন কি চেক করতে পারতেছেন। এই যে মাল্টিপল কন্ডিশন চেক করতেছি, এন্ড এই চেক করার পরে যদি কোনোটা কন্ডিশনে ট্রু না হয় আমি চাচ্ছি যে তাহলে একটা কাজ করবে, যদি এই একটাও ট্রু না হয় তাহলে আমি কি করব, এলস স্টেটমেন্টের কাজ করব। অর্থাৎ আমাদের আগে কি ছিল, একটা কন্ডিশন ট্রু হলে ইফ এর কাজ করতে, ফলস হলে এলস এর কাজ করতে। আর আমি চাচ্ছি এই সবগুলো কন্ডিশনের যে কোনো একটা যদি ট্রু হয়ে যায় তাহলে ওই ব্লকের কাজ করবে,
যদি একটাও ট্রু না হয় তাহলে সে কি করবে এলস ব্লকের কাজ করবে। সো এই যে মাল্টিপল কন্ডিশন আমি চেক করতেছি, এটা দেখেন একটা দুইটা তিনটা অনেকটা মইয়ের মতো দেখতে। এইখানে একটা কন্ডিশন, তারপর একটা কন্ডিশন, তারপর একটা কন্ডিশন, তারপর একটা কন্ডিশন। সো একটা কি প্রথমে এটাতে, তারপর এটাতে, তারপর এটাতে, তারপর এটা, এরকম একটা সিরিয়াল ওয়াইজ যাচ্ছে না। সো এইটা দেখতে অনেকটা মইয়ের মতো দেখে, এটাকে বলা হয় ইফ এলস ল্যাডার স্টেটমেন্ট। সো ইফ এলস ল্যাডার স্টেটমেন্টটা কি, যখন আমরা মাল্টিপল কন্ডিশন চেক করি এন্ড যেই কন্ডিশনটা ট্রু হচ্ছে ওই স্পেসিফিক ব্লকের কোডিং এর কাজটা করি, তখন আমরা এটাকে বলতেছি ইফ এলস ল্যাডার স্টেটমেন্ট। সেটা কি বুঝা গেছে? Yes sir. যে আমি মাল্টিপল কন্ডিশন যখন চেক করব তখন। আচ্ছা এখন একটা রিয়েল লাইফ যদি एग्जांपल আমরা দেখি। আচ্ছা এটাতে কার কোনো কোশ্চেন আছে আগে এটা বলেন, তাহলে কিন্তু ইফ এলস স্টেটমেন্ট আমাদের শেষ, এর বাইরে আর করার কিছু নাই। এখন আমি প্র্যাকটিস করা শিখব যে ইফ এলস আমরা কিভাবে করতে পারি, কোন ক্ষেত্রে আমরা কোন ইফ এলস ইউজ করব, কিভাবে ইফ এলসটা আমরা ইমপ্লিমেন্ট করব, এই জিনিসগুলোই আমাদের এখন শেখা লাগবে। আমরা সিনট্যাক্স শিখে গেছি। সাপোজ আপনাকে এমন একটা হচ্ছে ধরেন কিছু একটা বের করতে বলো। সাপোজ আপনাকে বলা হলো যে দুইটা নাম্বার দেওয়া আছে, এই দুইটা নাম্বার থেকে বড় কোন নাম্বার, অথবা এই দুইটা নাম্বার কি বড় কিনা, সমান কিনা বা ছোট কিনা, এটা আপনি চেক করে বলবেন। সো আপনি কি করবেন, সবার ফার্স্টে আমাদের যেহেতু কয়েকটা জিনিস বলা আছে, ফার্স্টে বলা আছে নাম্বারটা বড় কিনা, বড় হলে বড় প্রিন্ট করবেন বা বড় বলবেন, যদি সমান হয় তাহলে সমান বলবেন, যদি সমান না হয় তাহলে আপনি ছোট বলবেন। অর্থাৎ আপনার কাছে দুইটা নাম্বার আছে, ধরেন একটা নম্বরে দেওয়া আছে x ভ্যারিয়েবলে আর একটা y ভ্যারিয়েবলে। আপনি বলবেন যে x যদি y থেকে বড় হয় তাহলে বলবেন x y থেকে বড়, যদি x y এর সমান হয় তাহলে আপনি বলবেন x y এর সমান, যদি x y এর থেকে ছোট হয় আপনি বলবেন কি x y এর থেকে ছোট। তার মানে কি আপনাকে তিনটা কন্ডিশন চেক করতে হবে x আর y এর মধ্যে, যে x কি y থেকে বড় কিনা, x কি y থেকে সমান কিনা দুইটা, অথবা x কি y থেকে ছোট কিনা। সো এইটা আমাদের যেহেতু মাল্টিপল কন্ডিশন চলে আসলে আমরা কি করতে হবে, ইফ এলস ল্যাডার স্টেটমেন্ট ইউজ করতে হবে। সো আমরা ফার্স্টে এই কাজটা করি। এখন দেখি, সো আমরা এখানে কি করি, সাপোজ ইউজারের কাছ থেকে দুইটা ইনপুট নিব, ফার্স্টে x আর y দুইটা ভ্যালু নিব। সো আমি ফার্স্টে স্ক্যানফ দিয়ে নিলাম, % d দিব, কারণ কি দুইটা ইন্টিজার নাম্বার, % d। আর এখানে ফার্স্টে আমি কি করলাম, প্রথমে আমি নিতে চাই x, সো আমি n% দিয়ে প্রথমে x লিখব এন্ড পরবর্তীতে n% লিখে y লিখব। সো x আর y লিখব। তারপর আমি কি করতে চাই, দুইটার ভ্যালু কম্পেয়ার করতে চাই, x কি y থেকে বড় কিনা। x যদি y থেকে বড় হয় আমি হয়তো প্রিন্ট করে দেখাবো x ইজ গ্রেটার দ্যান y, যেটা আমাদের ফার্স্ট কন্ডিশন ছিল। তারপর আমি চেক করলাম কি ইফ এলস ইফ, যে x কি y এর সমান কিনা। দুইটা যদি সমান হয় তাহলে আমি কি বলবো, x is equal to y। এখন 3 নাম্বার যে কন্ডিশন, এখন আমাদের মধ্যে দুইটা নাম্বার কি হইতে পারে, হয় বড় হবে অথবা সমান হবে অথবা ছোট হবে, এর বাইরে তো কিছু হওয়া পসিবল না। এই জিনিসটা আমরা কি করতে পারি, এলস ইফ দিয়েও একটা দিতে পারি, যে x যদি ছোট হয় তাহলে আমরা বলতে পারি x is less than y, অথবা আমরা ডাইরেক্ট এলস এ দিতে পারি। এলস এ দিতে পারি কেন, কারণ এই ব্যতীত আর কোনো কাজ পসিবল না। সো দুইটা কন্ডিশন যদি হয় যে কোনো একটা কাজ করবে, আর যদি এই দুইটার একটাও না হয় তার মানে সে বাই ডিফল্ট ছোটই হবে, হয় বড় সমান, এই দুইটা যদি একটাও না হয় তাহলে বাই ডিফল্ট সে ছোটই হবে। সো আমরা কি করতে পারি, এটাকে এলস ইফ এর মধ্যে চেকও করতে পারি, x is less than y হলে আমি প্রিন্ট করব x is less than y, এটা প্রিন্ট করব। অথবা আমি কি করতে পারি, যদি এটা না দেই তাহলে আমি জাস্ট সিম্পলি এলস এর মধ্যে কিন্তু আমরা কোনো কন্ডিশন দিতে পারি না, এটা কিন্তু মাথায় রাখবেন। ইফ এ বা এলস ইফ এ আমরা কন্ডিশন দিতে পারি, এলস এর মধ্যে কিন্তু কোনো কন্ডিশন হয় না। এটা কিভাবে হয়, যদি ইফ এলস ইফ এগুলোর একটাও যদি ট্রু না হয় তাহলে সে এলস এর কাজটা করবে। তো আমরা এলস এ দিতে পারি কি printf x is less than y, এইটা প্রিন্ট করে জাস্ট দিয়ে দিতে পারি। সো হয় আমি এভাবে কন্ডিশনটা চেক করেও দিতে পারি, চেক করলে আমার আর এলস দেওয়ার দরকার নাই, অথবা আমি হচ্ছে এখানে এলস দিয়ে দিতে পারি, কারণ এই এলস ব্যতীত আর কিছু হওয়ার পসিবিলিটি নেই। অর্থাৎ দুইটা যদি না হয় সে ছোটই হবে, এই ব্যতীত আর কিছু নাই। এরকম যদি কোনো একটা সিচুয়েশন চলে আসে তখন আমরা এলস দিয়ে ইউজ করতে পারি। বাট যদি এরকম হয় যে আরো কিছু হইতেও পারে, তখন কিন্তু আমরা এটা শুধুমাত্র এলস এর মধ্যে রাখলে হবে না।
এখন এইখানে কি হইতে পারে আমি যদি চিন্তা করি এই তিনটা কন্ডিশন যদি ফুলফিল না করে আর কি হইতে পারে হয়তো ইউজার কোন একটা উল্টাপাল্টা নাম্বার দিয়ে দিচ্ছে হয়তো সে নাম্বারের জায়গায় একটা অ্যালফাবেট দিয়ে দিচ্ছে বা একটা স্টার সাইন দিয়ে দিচ্ছে এই কারণে আমার রেজাল্ট উল্টাপাল্টা আসতেছে সো তখন আমরা কি করতে পারি এলসে দিতে পারি কি ইনভ্যালিডিটি যদি এই তিনটার একটাও না হয় সো এরকম করে আমরা কি করতে পারি যে কোন একটা লজিক্যালি চেক করার পরে আমরা রেজাল্টগুলো বা ব্লকের কোডগুলো করতে পারি আর এই কোনোটা ব্লকের যদি কাজ না হয় তাহলে আমরা এলস ব্লকের মধ্যে কোন একটা কিছু লিখে দিতে পারি বা কোন একটা যেটা আমাদের আসার পসিবিলিটি আছে ওইটা আমরা বলে দিতে পারি সো ইফ এলস স্টেটমেন্টটা বুঝে গেছে ইফ এলস ল্যাডার স্টেটমেন্ট স্যার জিকেএনএফ এ তো এখানে পার্সেন্ট ইউজ করা হচ্ছে ইন্টিজারের জন্য তাই না হ্যাঁ ইউজার কি ইন্টিজার ছাড়া অন্য কোনো ভ্যালু ইনপুট দিতে পারবে মানে নিবে না শুধুমাত্র যেহেতু আমরা ইন্টিজার মেনশন করে দিছি এটার ক্ষেত্রে পারবে না যদি এরকম পসিবিলিটি থাকে যে ইউজার ইন্টিজারও দিতে পারে ফ্লোটও দিতে পারে এখন ফ্লোটের মানে কি ইউজার যদি 10 দেয় ফ্লোটে কি 10.00 সো এটা কিন্তু ফ্লোটে রাখা পসিবল সো এরকম যদি হয় যে ইউজার ইন্টিজারও দিতে পারে ফ্লোটে দিতে পারে সেই ক্ষেত্রে আমরা ভ্যারিয়েবলগুলো ফ্লোটে নিব এখানে scanf নিব %f দিয়ে এন্ড এই ক্যালকুলেশনগুলো হচ্ছে সব ফ্লোটে হবে বাট আপনার যদি এরকম থাকে যে ওইখানে ফ্লোট দেওয়ার পসিবিলিটি নাই ইউজার দিতে পারবে না তখন আপনাকে বলতে হবে যে ইন্টিজার সো তখন ইন্টিজারে ক্যালকুলেট করতে হবে সাপোজ আপনাকে বলা হলো যে আজকে ক্লাসে কয়জন প্রেজেন্ট আসছে আপনাকে চেক করতে বলা হলো তারা কি 10 জনের বেশি কিনা এখন এই যে 10 জনের বেশি কিনা এই প্রেজেন্টের নাম্বার কি কখনো ফ্র্যাকশন হতে পারে মানে এমন হতে পারে যে 10.2 জন আসছে এটা তো কখনো সম্ভব না 10.2 তে আসা সম্ভব না হয় 10 আসবে না তুমি 11 আসবে এরকম ওই ক্ষেত্রে কিন্তু আপনি তাকে অপশনই দিবেন না ফ্র্যাকশন ভ্যালু দেওয়ার তখন কিন্তু ফ্র্যাকশন ভ্যালু দিলে উল্টা ভুল হবে সো সেই ক্ষেত্রে তখন আপনি কি করবেন সবগুলো ইন্টিজারে ক্যালকুলেশন করবেন বাট এমন হইতে পারে বলতে পারে যে আপনার পকেটে কয় টাকা আছে এটা হচ্ছে আমাকে বলেন সো তখন কি ফ্র্যাকশন ভ্যালু থাকতে পারে এটাও এখনকার ক্ষেত্রে পসিবল না আগে হয়তো আগে যে 25 পয়সা ছিল 50 পয়সা ছিল তখন পসিবল এখন পসিবল না সো এটাও কিন্তু পসিবল হবে না কিন্তু কখন হইতে পারে যেমন মার্কিং এর ক্ষেত্রে কিন্তু আপনারা ফ্র্যাকশনাল ভ্যালু পেতে পারেন এমন হইতে পারে আপনি 5.5 পেয়েছেন বা 10.5 পেয়েছেন সো এরকম হইতে পারে সো তখন আপনি কি করবেন ফ্লোটে সো আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন ভ্যারিয়েবল নিয়ে কাজ করবেন ফ্লোটে না ইন্টিজার আর যদি কোশ্চেনে মেনশন করে দেওয়া থাকে ইন্টিজার না তাহলে আপনাকে ইন্টিজারই নিতে হবে আইদার এটা ভুল হোক বা ট্রু হোক বা যেটাই হোক ইউজার বলছে বা আপনার কোশ্চেনে বলা আছে দুটো ইন্টিজার নিয়ে কাজ করতে হবে আপনি ইন্টিজারই নিতে হবে এই ইফ এলস এর কার কোনো প্রবলেম আছে ইফ এলস ল্যাডারে আপনাদের যে কাজটা হবে এইখানে দেখেন কতগুলা প্র্যাকটিস আমি অলরেডি দিয়ে রাখছি ইফ এলস এ দেখেন এই যে এরকম প্রোগ্রাম আছে প্রোগ্রামের সলিউশন আছে তারপর হচ্ছে প্রোগ্রাম আছে প্রোগ্রামের সলিউশন আছে এরকম করে কতগুলা প্রোগ্রাম দেওয়া আছে আপনাদের কাজ হচ্ছে এই প্রোগ্রামগুলো বাসায় এক এক করে দেখবেন দেখে সলিউশনগুলো আপনারা বুঝবেন বোঝার ট্রাই করবেন যেগুলো বুঝতে পারবেন না ওগুলো আমার কাছে নিয়ে আসবেন এন্ড अगेन আপনাদের এখানে প্র্যাকটিস প্রবলেম নামে হচ্ছে কিছু প্রবলেমস দেওয়া আছে এইখানে দেখবেন এই যে কন্ডিশনালস উইথ ফ্লোচার্টস এইখানে আপনাদের অনেকগুলো প্রবলেম দেওয়া আছে এই যে অপারেটর রিলেটেড ইফ এলস রিলেটেড সো আপনাদের কাজ হবে এই যে সলিউশনগুলো করছেন করার পরে যে লার্ন করছেন লার্ন করার পরে এইগুলা সলভ করবেন সলভ করে আমার কাছে নিয়ে আসবেন নেক্সট ক্লাসে সলভ করবেন সবগুলা সো আপনাদের কাজ হচ্ছে এই যে 15টার পরে হচ্ছে এখানে যতগুলো আছে এগুলো সলভ করার ট্রাই করবেন এখানে কিছু ফর লুপের আছে এখানে আপনার দরকার নেই আপনি শুধুমাত্র এই যে ফার্স্ট পেজটা লুপের যে প্র্যাকটিস প্রবলেম আছে অথবা ইফ এলস সুইচ কেসের একটা প্র্যাকটিস প্রবলেমের আপনাদের পিডিএফ দেওয়া আছে এলটিতে ওই পিডিএফটা অন করবেন দেখবেন এখানে 15 প্রবলেমস আছে এই 15 প্রবলেমসটা আপনি সলভ করার ট্রাই করবেন সুইচ কেসটা আমরা এখনই দেখব সো সুইচ কেস আমরা মোটামুটি পেয়ে যাব এই 15 প্রবলেম সলভ করবেন কোনো প্রবলেমে যদি প্রবলেম থাকে বা না পারেন আমাকে জানাবেন সবাই একটু খেয়াল করেন যদি এটা না পারেন দেন হচ্ছে আমাকে জানাবেন যে এই প্রবলেমসটা আমরা পারতেছি না এই প্রবলেমসটা আমরা করতে পারতেছি না ঠিক আছে আমি নেক্সট আপনাদের দেখাবো এখন আমরা একটু সুইচ কেসে যাব সুইচ কেস দেখব আচ্ছা হ্যাঁ দেখে না সব সময় ট্রাই করবেন গ্রুপ স্টাডি করার এখন গ্রুপ স্টাডি কেন করবেন আমি এটা একটু বলে দেই যে
যে আপনারা অনেকে মনে করেন গ্রুপ স্টাডি করলে বুঝি গল্পগুজব হয়, টাইম ওয়েস্ট হয়, এরকম কিছু হয়। বাট গ্রুপ স্টাডি হচ্ছে আপনাদের ওয়ান অফ দা এফিশিয়েন্ট ওয়ে পড়াশোনা করা। যেমন আমি আমার এক্সপেরিয়েন্স থেকে যদি বলি, আমি পরীক্ষার আগে কখনো বাসায় পড়তাম না, মানে বাসায় পড়তাম, রাতে পড়তাম। দিনের বেলা আমরা কি করতাম, ভার্সিটিতে যাইতাম, ভার্সিটিতে গিয়ে সারাদিন ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে বসে পড়তাম, পরে সন্ধ্যাবেলা বাসায় যেতাম। সন্ধ্যাবেলা দেখা গেছে আমি 6টা বা 7টা বাজে বের হচ্ছি, বের হয়ে বাসায় যাই, বাসায় গিয়ে তারপরে রেস্ট নেই, যদি টাইম পাই তাহলে একটু পড়তাম, তাহলে একটু যদি পড়ার থেকে যাইতো তাহলে পড়তাম, আদারওয়াইজ পড়তাম না। এটাতে সুবিধা কি, সাপোজ আপনি সিঙ্গেল পড়তেছেন, আপনি একটা টপিক পারেন না, আপনাকে কি করতে হচ্ছে, ওই টপিকটা ফার্স্ট ক্লাস আবার পড়তে হচ্ছে, পড়ে কমপ্লিট করে দেন আস্তে আস্তে নিজে নিজে বুঝতে হচ্ছে। সো এটাতে আপনার কি অনেক টাইম লাগতেছে, হয়তো আপনি এই টপিকটা ক্লাসটা মিস করছেন বা সামহাউ পারেন না বা ভুলে গেছেন। বাট আপনি যখন 5 জন নিয়ে বসবেন পড়তে যাবেন, দেখা গেছে একটা টপিক আপনি পারেন, আপনি ইজিলি একটা টপিক বুঝাই দিচ্ছেন আপনার ফ্রেন্ডকে, আবার আপনার ফ্রেন্ড আরেকটা টপিক পারে, সে আবার আপনাকে ইজিলি বুঝাই দিবে। সো আপনি খুব ফাস্ট দেখবেন যে বুঝতে পারতেছেন। যেমন হচ্ছে কি আপনি ক্লাসে কিছু একটা দিলে এখন বুঝতে পারেন, আবার যখন এক সপ্তাহ পরে যায় ওই জিনিস ভুলে যায়। সেম জিনিস না, এটা হয় না যে ক্লাসে পড়ানো হয়েছে 2 উইকস প্র্যাকটিস করেন না, আপনি ভুলে গেছেন। সো এই কাজটা তখন কি করতে হয়, আপনাকে আবার মনে করতে হয় পুরোপুরি। বাট আপনার ফ্রেন্ড যদি পারে, দেখবেন সে ইজিলি আপনাকে বুঝাই দিচ্ছে, আপনি কিছু টপিক মনে থাকলে আপনি আপনার ফ্রেন্ডকে বুঝাই দিবেন। সো এইভাবে শেয়ারিং এর মাধ্যমে আপনি খুব ফাস্ট করতে পারেন। এর মধ্যে কি হয়, আপনি গল্পগুজব করবেন, ঠিক আছে, দেখা গেছে পড়তে পড়তে আধা ঘন্টা গল্পই করতেছেন, বাট তারপরে যে আপনি 10-15 মিনিট পড়বেন বা আধা ঘন্টা পড়বেন, তখন দেখবেন যে ওই যে 1 ঘন্টার পড়া ওইটা আপনি 10 মিনিটে পড়ে ফেলছেন। সো এই জন্য গ্রুপ স্টাডিটা আপনারা প্র্যাকটিস করবেন। এটা খুবই এফিশিয়েন্ট ওয়ে পড়াশোনা করার জন্য, খুবই ফাস্ট কাজ করে। আমরা নিজেরা পড়তাম, আমাদের সিনিয়র ভাইরাও পড়ছেন, আপনারাও দেখবেন যে পড়তেছেন, আপনাদের সিনিয়র ভাইরাও দেখবেন যে এক্সাম টাইমের সময় দেখবেন যে এই যে লাইব্রেরির সামনে বসে বসে পড়তেছে। সো গ্রুপ স্টাডি করাটা হচ্ছে গিয়ে আপনারা ট্রাই করবেন। এমন হতে পারে যে আপনাদের এনাফ স্পেস না থাকলে আপনার লাইব্রেরি আছে, তারপর হচ্ছে প্রেয়ার রুম আছে, এখানে বসে পড়বেন, মাটিতে বসে পড়লেন, সমস্যা কি, ট্রাই করলেন। তারপর আপনাদের 16 ফ্লোর আছে, সবগুলো জায়গায় আপনারা হচ্ছে ম্যানেজ করে পড়ার ট্রাই করবেন। যেখানেই আপনি এনভায়রনমেন্ট পান ওখানেই পড়ার ট্রাই করবেন, বা অডিটোরিয়াম আছে ওইটা ওপেন থাকে সব সময়, এখানেও পড়ার ট্রাই করবেন। 13 ফ্লোর। সো আপনারা সবগুলো স্পেসেই ট্রাই করবেন। জি, এক্সাম টাইমে তখন হবে, এক্সাম টাইমে দেখবেন এইসব থাকবে না। সো আপনারা যেই স্পেস পাবেন ওই সব জায়গাতে পড়াশোনা শুরু করে দিবেন। সো আমরা এখন কি করব, আমরা এখন একটু সুইচ কেসটা দেখি। সুইচ কেস বেসিক্যালি কি জিনিস, বেসিক্যালি হচ্ছে ইফ এলস আমরা কি করতাম, একটা কন্ডিশন চেক করতাম, কন্ডিশনটা ট্রু হলে একটা ব্লকের কাজ করতাম, আদারওয়াইজ অন্য একটা ব্লকের কাজ করতাম। আর সুইচ কেসটা হচ্ছে একটা ব্রাঞ্চিং সিস্টেম। ব্রাঞ্চিং সিস্টেম বলতে কি, এর কতগুলো ব্রাঞ্চ থাকবে, অর্থাৎ একটা হেড থাকবে, ওই হেডের কোন একটা কিছু চেক করে আমি কতগুলো ব্রাঞ্চ তাকে হচ্ছে দিয়ে দিব, এই ব্রাঞ্চের মাধ্যমে আমি চেক করব যে কোনটার সাথে ম্যাচ করতেছে, যেটার সাথে ম্যাচ করবে ওইটার কাজ করবে। সো এখানে যেটা বলছি একটু আমরা চেক করি। সুইচ কেস ইজ আ ব্রাঞ্চিং স্টেটমেন্ট ইউজড টু পারফর্ম অ্যাকশন বেসড অন अवेलेबल চয়েসেস। তার মানে একটা ব্রাঞ্চিং সিস্টেম থাকবে যেখানে কতগুলো अवेलेबल চয়েস থাকবে, এই চয়েসের উপর ডিপেন্ড করে আমি কোন একটা কোড এক্সিকিউশন করব। Instead of making decision based on condition, using switch case you can write more clean and optimal code than if else statement. তার মানে if else স্টেটমেন্টের একটু আপডেট ভার্সন হচ্ছে সুইচ কেস, বা if else স্টেটমেন্টকে আরেকটু ইজিয়ার করার জন্য বা লাইটার করার জন্য আমরা সুইচ কেস ইউজ করি। এখন কেন, যে আমরা একটা কন্ডিশন চেক করে এখানে ডিসিশন মেকিং করি না, আমরা কোনো একটা কিছু চেক করি, চেক করার পরে अवेलेबल কিছু চয়েস থাকে, ওই চয়েসের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে কাজগুলো করি। সাপোজ যদি আমরা একটু সিনট্যাক্সটা দেখি, এই সুইচে আমরা যদি একটা ভ্যালু রাখি, সাপোজ n, n এর ভ্যালু হচ্ছে 2, কারণ আপনি 2 দিলেন। এখন আপনার এই করসপন্ডিং কিছু अवेलेबल চয়েস রাখতে হবে। চয়েস কি, এখন এই চয়েসগুলোর মধ্যে থাকতে পারে কেস 1, কেস 2, अवेलेबल চয়েসগুলো আমরা কেস দিয়ে লিখি, কেস 3, এরকম করে আপনি মধ্যে अवेलेबल চয়েসগুলো লিখলেন, এগুলো আমরা কেস দিয়ে লিখি। এখন এই কেস দিয়ে লেখার কারণ কি, লেখার কারণ হচ্ছে যেই কেসের সাথে ম্যাচ করে
আমরা এই করসপন্ডিং এখানে কিছু কোডস লিখবো, ওই কোডসগুলো এক্সিকিউট হবে। অর্থাৎ সে যেই কেস চেক করবে তার সাথে চেক করবে, এই সুইচের মধ্যে যেটা আছে তার সাথে চেক করবে। তার মানে এখানে যে জিনিসটা আছে এই সুইচের মধ্যে একটা ভ্যারিয়েবল আমি রাখতেছি n, এই n এর সাথে সে চেক করবে কি এই 1 2 3 1 2 3 চেক করবে। শুধুমাত্র আমি যদি ডাইরেক্ট ভ্যারিয়েবলটা রাখি সে কি করবে এই n আর 1 দুইটা ইকুয়াল কিনা চেক করবে, n আর 2 দুইটা ইকুয়াল কিনা চেক করবে, n আর 3 ইকুয়াল কিনা চেক করবে। যদি n এর ভ্যালু 1 হয় তাহলে আমি যদি n এর মধ্যে কিছু কোডস লিখে রাখি, সাপোজ আমি লিখলাম এখানে printf n is 1, সাপোজ আমি এটা লিখে দিলাম n is 1, 1 হলে n is 1 প্রিন্ট হবে। 2 এর সাথে ম্যাচ করলে printf n is 2, 3 এর সাথে ম্যাচ করলে printf n is 3, এরকম। সো আমি কি করতেছি একটা সুইচ স্টেটমেন্ট নিচ্ছি, সুইচের সিনট্যাক্সটা হচ্ছে সুইচ লিখতে হবে সবগুলো স্মল, তারপরে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাকে দিতে হবে হচ্ছে একটা নাম্বার আর ক্যারেক্টার। আমি দুইটা জিনিস দিতে পারবো, নাম্বার দিতে পারবো অথবা ক্যারেক্টার দিতে পারবো। নাম্বার কি যে কোনো ইন্টিজার নাম্বার দিতে পারবো, আবার কি দিতে পারবো ক্যারেক্টার দিতে পারবো। ক্যারেক্টার কি হতে পারে a b c এরকম, তারপর স্টার সাইন, তারপর হচ্ছে ডলার সাইন, পার্সেন্ট সাইন, এরকম কিছু আমি দিতে পারবো। সো এই ক্যারেক্টার অথবা নাম্বারস হচ্ছে আমি এখানে কম্পারিজনের জন্য রাখতে পারবো, আদারওয়াইজ আমি কিছু রাখতে পারবো না। তারপরে এইটা যে ম্যাচ করবে যেই अवेलेबल চয়েসের সাথে, চয়েসগুলো কি কি এই যে চয়েস কেসের পর আমি যেটা লিখব সেটাই হচ্ছে আমার চয়েস। সো সে কি করবে এই সুইচ স্টেটমেন্টের যেটা রেজাল্ট আসে এই রেজাল্টের সাথে সে কি করবে এই কেসের যে ভ্যালু এই ভ্যালুগুলো চেক করবে 1 2 3। যদি এখানে আমি নাম্বার দিয়ে থাকি তাহলে অবশ্যই अवेलेबल চয়েসগুলো আমাকে নাম্বার দিতে হবে, আর যদি এখানে আমি অ্যালফাবেট দেই, সাপোজ আমি অ্যালফাবেট কেউ দিতে পারি, সাপোজ আপনি চেক করবেন মেল অর ফিমেল। সো আপনি কি করলেন একটা ক্যারেক্টার ভ্যারিয়েবল নিলেন সি, এখানে হয়তো আপনি মেল রাখছেন, এখন আপনি চেক করবেন যে এটা মেল অর ফিমেল। সো আপনি এখানে সুইচ রাখতেছেন, কেস রাখতেছেন এম, এম যদি হয় প্রিন্ট করলেন মেল, প্রিন্টফ মেল। আর যদি আপনার ফিমেল হয় প্রিন্টফ করবেন ফিমেল। সো বুঝতে পারতেছেন চয়েস দুইটা হইতে পারে, একটা ক্যারেক্টার হইতে পারে এরকম, আর একটা নাম্বারস হইতে পারে, দুইটা চয়েসই হইতে পারে। এন্ড যদি এইটা ক্যারেক্টার হয় যেটা আপনি সুইচ স্টেটমেন্টে দিচ্ছেন তাহলে আপনার अवेलेबल চয়েসগুলো হচ্ছে কি ক্যারেক্টার হইতে হবে। যদি এই সুইচ স্টেটমেন্টে নাম্বার থাকে তাহলে अवेलेबल চয়েসগুলো আপনার নাম্বার হইতে হবে। সো দুইটাই কিন্তু আপনারা এখানে পসিবল। এখন ইফ এলস স্টেটমেন্টে যে জিনিসটা হইতো একটু খেয়াল করেন, আমরা যখন একটা কন্ডিশন চেক করতাম যদি মাল্টিপল কন্ডিশন আমাদের থাকতো, সাপোজ এইখানে মাল্টিপল কন্ডিশন আমাদের থাকতো, প্রথম কন্ডিশনটা যদি ট্রু হইতো আমি এই ব্লকের কাজ করে ফেলতাম এন্ড টোটাল ইফ এলস কিন্তু কমপ্লিট, আর কিন্তু কোনো কাজ হইতো না। যদি প্রথমটা ট্রু না হয় ফলস হইতো তাহলে সে সেকেন্ডটা চেক করতো, সেকেন্ডটা কমপ্লিট হলে সেকেন্ডটা করে সে অফ হয়ে যেত। বাট এইখানে কি হইতো সুইচ কেসে যে জিনিসটা হয় ইফ এলসে কি হইতো যেটা ট্রু এটার কাজ করে শেষ, এর পরের কাজগুলো কিন্তু শেয়ার করবে না। এটা কিন্তু ইফ এলসের একটা হচ্ছে আপনি বলতে পারেন ক্যারেক্টারিস্টিক্স আর ফিচার, এটা ট্রু হয়ে গেলে সে আর পরেরগুলো চেক করবে না, পরেরগুলো নিয়ে কাজ করবে না। বাট সুইচ কেসে কি হয় যখন আমি এগুলো নিয়ে রাখি, সাপোজ এইটার ক্ষেত্রে চিন্তা করেন, এটা হচ্ছে জেন্ডারের ক্ষেত্রে, সুইচ কেসে কি হয় সে যদি 1 এর সাথে ম্যাচ করে কাজ করে ফেললো সে কিন্তু অফ হয় না, সে আবার কি করে পরেরটার সাথে ম্যাচ করে, আবার পরেরটার সাথে ম্যাচ করে, সে কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে। এখন যখন কন্টিনিউয়াসলি চলতে থাকে আমার এমন কন্ডিশন আসতেই পারে যে সে কেস 1 কেও ফিল আপ করতেছে 2 কেও ফিল আপ করে ফেলতেছে সামহাউ, কোন একটা কিছু দিয়ে দিলাম যে রেজাল্ট আসলো এখান থেকে সে এখানেও ফিল আপ করতেছে এখানেও ফিল আপ করতেছে, কিন্তু আমি এমন কিছু চাচ্ছি না। আমি চাচ্ছি যে একবার যদি ফুলফিল হয়ে যায় সে বাকিগুলো আর চেক করবে না। আমার এমনই হচ্ছে রিকোয়ারমেন্টস বা দরকার, কারণ কি কেস একবার যদি চয়েস হয়ে যায় আমি আর চাই না, এটাই আমাদের বেসিক্যালি নিয়ম থাকে। বাট কিছু কিছু কন্ডিশন আমি থাকতেও পারে, বাট এটা ডিপেন্ডস করতেছে আমার রিকোয়ারমেন্টসের উপর। তখন আমাকে কি করতে হবে সুইচ কেসের জন্য আমাকে একটা স্টেটমেন্ট ইউজ করতে হবে যেটার নাম হচ্ছে ব্রেক। আরেকটা স্টেটমেন্ট আছে সেটা হচ্ছে কন্টিনিউ। সো এই দুইটা কি কাজ করে আমরা একটু পরে দেখব। ব্রেকের কাজটা হচ্ছে কি
যখন কেস 1 হয়ে গেছে আমি একটা লাইন লিখলাম কোড যে এটা n is 1 প্রিন্ট করে সে এখানে ব্রেক স্টেটমেন্টটা দিয়ে দিবে। তার কাজটা হচ্ছে কি সে যেখানে আছে এই ব্রেক পাওয়া মাত্রই সে পুরোটা স্টপ করে দিবে, সে আর সুইচ কেসের বাকি কন্ডিশনগুলো চেক করবেই না। বুঝতে পারছেন? সো এই কারণে যখন আমরা প্রতিটা কন্ডিশন লিখবো কেসগুলো লিখবো লিখে আমরা ব্রেক একটা স্টেটমেন্ট দিয়ে দিব যে যদি এই অ্যাভেলেবল চয়েসটার সাথে আমার এই রেজাল্টটা ম্যাচ হয়ে যায় তাহলে সে এই কাজটা করে ব্রেক করে অফ হয়ে যাবে, বাকিগুলোর কাজ সে করবে না। সো এই কারণে আমাকে এক্সট্রা করে একটা স্টেটমেন্ট দিতে হবে ব্রেক। আর কন্টিনিউ স্টেটমেন্টের কাজ হচ্ছে যে আমি যদি এটা কন্টিনিউ দেই সে এইটা ম্যাচ করার পরেও কন্টিনিউ মানে কি কন্টিনিউ করতে থাকবে, এইটা সে স্কিপ করে বাকিগুলোর সাথে আবার চেকিং শুরু করবে। সো কন্টিনিউটা আমরা একটু অন্য কাজে ইউজ করি, বাট যেহেতু ব্রেক আর কন্টিনিউ একসাথে কানেক্টেড সো আমরা এখানে দেখাই দেব। আর কন্টিনিউটা ইউজ করি এমন হতে পারে যে আপনি কোন একটা কাজ করতে যাচ্ছেন, একটা কন্ডিশন ট্রু হলে আপনি কি করবেন এই কাজটা করবেন না, স্কিপ করবেন, তখন আমরা কন্টিনিউটা ইউজ করি যে কন্ডিশনটা ট্রু হচ্ছে আপনি স্কিপ করে এর পরের কাজটাতে চলে যাবেন। সো সেম কাজটা এখানে আপনি অ্যাভেলেবল চলে আসছেন, কন্টিনিউ দিলে মানে কি এখানে আসার পরে সে স্কিপ করে পরের স্টেজে চলে যাবে, সে কি করবে পরের স্টেজে আবার গিয়ে চেক করবে। সো এটা আমরা একটু লুপে গেলে আরেকটু আমাদের ইজিয়ার হয়ে যাবে। বাট এখন আমাদের কি করতে হবে ব্রেক দিতে হবে সব সময়, কেস দিব, কেসের সাথে ম্যাচ করলে সে কাজ করে ব্রেক কন্ডিশন দিয়ে দিব, সরি ব্রেক স্টেটমেন্ট দিয়ে দিব যাতে সে কি করে স্টপ করে ফেলে। সেম এইখানের ক্ষেত্রেও কাজ শেষ আমি ব্রেক স্টেটমেন্ট দিয়ে দিব, কাজ শেষ ব্রেক স্টেটমেন্ট দিয়ে দিব। সবাই বুঝতে পারছেন? এখন একটা রিয়েল লাইফ एग्जांपल যদি আমরা দেখি আমাদের কোডে দেখি তো ইফ এলস এর মতোই কাজ করবে তাই না? হ্যাঁ ইফ এলস এর মতো কাজ করবে। সে কি করবে যে পরেরটা হচ্ছে আর নিবে না, তার মানে প্রথমটা সে চয়েসটা যদি ফুলফিল করে ফেলে সে কোডিং এর কাজটা কমপ্লিট করে সে স্টপ করে দিবে, পরেরটা আর কাজ করবে না, ইফ এলস এর মতোই। স্যার এখানে n এর ভ্যালু যেমন আপনি 2 ইনপুট দিবেন, যদি 2 এর জায়গায় আমি বড় কোনো ইনপুট দিই মনে করেন 200, তাহলে আমি কেস এরকম কতগুলো আবার এখন সাপোজ আপনি n এর ভ্যালু 200 দিচ্ছেন, এটা একটু পর আসতেছিলাম, তার মানে সে কোনটার সাথে ম্যাচ করে না, কোনো কাজ হবে না। এখন এইখানে আমরা একটা জিনিস ইউজ করি এক্সট্রা করে যেটাকে বলি আমরা ডিফল্ট, অর্থাৎ এই যে अवेलेबल চয়েসগুলো এই চয়েসগুলো যদি কাজ না করে তাহলে যদি আমি কিছু করতে চাই সেই ক্ষেত্রে আমরা একটা আলাদা চয়েস দিয়ে রাখি যেটার নাম হচ্ছে ডিফল্ট। ডিফল্টের কাজটা কি আমি হয়তো এরকম চাচ্ছি যে এই একটা কন্ডিশনও যদি সে ট্রু না করে তাহলে আমি বলি হয়তো সে বলবে ইনভ্যালিড, ইনভ্যালিড লেখাটা সে প্রিন্ট করবে। সো আমি এটা চাচ্ছি যে একটাও যদি ম্যাচ না করে তার মানে এই যে ইনপুটটা দেওয়া হলো বা রেজাল্টটা চলে আসছে এটা একটা ইনভ্যালিড রেজাল্ট যেটা अवेलेबल চয়েসের সাথে ম্যাচ করে না। সো এই কোনোটাই যদি সে ট্রু না হয় বা কোনোটার সাথে যদি ম্যাচ না করে সে কি করতে যাচ্ছে একটা ইনভ্যালিড প্রিন্ট করতে যাচ্ছে বা আমি একটা ইনভ্যালিড প্রিন্ট করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি কি করব ডিফল্ট একটা अवेलेबल চয়েস লিখব, লিখে আমি কাজ করব। ডিফল্টটা থাকা যে ম্যান্ডেটরি এরকম কিছু না, ডিফল্ট থাকতেও পারে নাও থাকতে পারে। সো এইখানেই দেখেন আমাদের এইখানে একটা দেখেন আমরা ডিফল্টের মাধ্যমে একটা কিন্তু পুরোপুরি সুইচ কেস কমপ্লিট করে আসছি। এইটার কাজ হচ্ছে কি প্রোগ্রামটা আমরা একটু দেখি প্রোগ্রামটা কি লেখা, রাইট আ প্রোগ্রাম টু read gender m or f and print corresponding gender using switch। সো সুইচ কেস ইউজ করে আমরা হচ্ছে কি জেন্ডারটা হচ্ছে প্রিন্ট করব। এখন ইউজারের কাছ থেকে আমি কি করলাম একটা হচ্ছে জেন্ডার নিয়ে নিলাম, ক্যারেক্টার কি নিব হয়তো m নিব অথবা f নিব, আমাকে কোশ্চেনে কিন্তু বলা আছে জেন্ডার m অথবা f নেবেন, এর বাইরে কিছু না, একটা ক্যারেক্টার নিব। আমি স্ক্যানার দিয়ে নিয়ে নিলাম জেন্ডার ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটা আমি কি করলাম সুইচের মধ্যে পাঠালাম। তার মানে কি করবে সুইচের মধ্যে সে ইকুয়াল চেক করবে যে এটা আর কিছু নাই, চেক করে সে চেক করবে এটা কি अवेलेबल চয়েস m এর সাথে ম্যাচ করে কিনা, ম্যাচ করলে printf মেইন করে ব্রেক করে দিবে। আর যদি ম্যাচ না করে সে f চেক করবে, f এর সাথে যদি ম্যাচ করে ফিমেল প্রিন্ট করে ব্রেক করে দিবে। যদি এই দুইটার একটাও ম্যাচ না করে তাহলে আমরা খুঁজে ডিফল্ট। সো ডিফল্ট আমি কি লিখলাম আনস্পেসিফাইড জেন্ডার, তার মানে আমি হয়তো m ও দেই নাই f ও দেই নাই অন্য কিছু একটা দিয়ে দিছি, সো সে কি করবে আনস্পেসিফাইড। স্যার এই কেসের মধ্যে কি আলাদা করে চাইলে কন্ডিশন দেওয়া যাবে? হ্যাঁ কেসের মধ্যে আপনি কন্ডিশন দিতে পারেন চাইলে, যে একটা কন্ডিশন দিবেন। এখন কন্ডিশনের রেজাল্ট কি আসে, কন্ডিশনের রেজাল্ট কি ট্রু হলে 1 আসে ফলস হলে 0 আসে, তার মানে আলটিমেট রেজাল্ট কি আপনাকে একটা নাম্বার দিচ্ছে 0 অথবা 1। বুঝতে পারছেন? সো আমাদের সুইচের মধ্যে আমরা কি রাখতে পারি হয় 0 সরি হয় নাম্বার অথবা ক্যারেক্টার। সো কন্ডিশন দিলে আলটিমেটলি আপনি কি পাচ্ছেন নাম্বার পাচ্ছেন না, সো এটা কিন্তু পসিবল। সো এখানে কন্ডিশনের যদি একটা एग्जांपल দেখেন এখানে থাকার কথা
এই যে দেখেন এইটাতে এখানে আমরা কি করতেছি একটা কন্ডিশন দিচ্ছি যে নাম্বারটা 0 থেকে বড় কিনা 0 যদি বড় হয় তাহলে সে কি রেজাল্ট দিবে 1 ট্রু হলে আর যদি ছোট হয় তাহলে কি দিবে 0 দিবে অর্থাৎ ফলস এর জায়গায় 0 আসবে সো এখানে দেখেন কেস 1 এ দিন আমি কি বলতেছি এই নাম্বারটা প্রিন্ট করে বলতেছি ইজ পজিটিভ কেন পজিটিভ বলতেছি কারণ নাম্বার যদি 0 থেকে বড় হয় রেজাল্ট সে 1 দিবে সো अवेलेबल চয়েস আমি 1 দিচ্ছি 1 দিলে সে পজিটিভ বলবে আর যদি 1 না দেয় তার মানে হচ্ছে সে 0 থেকে বড় সো সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে নেগেটিভ হচ্ছে বুঝতে পারছেন সো এখানে দুইটাই দেখানো হয়েছে একটা দেখানো হয়েছে নাম্বার যদি বড় হয় এটা সুইচ কেস কিভাবে করবেন আবার যদি ছোট হয় এটা শুধু সুইচ কেস কিভাবে করবেন সো এইটুকু কি মোটামুটি বুঝা গেছে সুইচ কেস সো আমরা এখন একটু প্র্যাকটিস করি একটা প্র্যাকটিস করেই হচ্ছে আমরা একটু প্র্যাকটিস প্রবলেমে গিয়ে একটা প্র্যাকটিস করে এখন দেখি আচ্ছা এইখানে কিছু কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো আশা করি পারবেন ছোট ছোট কোশ্চেন আছে হাউ ডাজ দ্য সুইচ স্টেটমেন্ট ওয়ার্ক পারবেন না সুইচ স্টেটমেন্ট কিভাবে কাজ করে ব্রাঞ্চিং স্টেটমেন্ট that used to do any task from available choices so available choice থেকে কোনো কাজ যদি করতে চাই ওই ব্রাঞ্চিং স্টেটমেন্ট আমরা সুইচ কেসে বলতে এখানে একটা প্রোগ্রাম আছে দেখেন এখানে বলতেছে write a program to check whether a character is vowel or consonant using switch case এই প্রবলেমটা আমরা একটু দেখি এটা একটু বড় প্রবলেম এটা আমরা বুঝবো এন্ড আমাদের কোডে ইমপ্লিমেন্ট করব তো এখানে বলতেছে আমি একটা ক্যারেক্টার নিব এই ক্যারেক্টারটা কি ভাওয়েল হবে না কনসোনেন্ট হবে সেটা হচ্ছে আমাদের করতে হবে সো ভাওয়েল আর কনসোনেন্ট আমরা বুঝি কিভাবে বলেন তো এ ই আই ও হ্যাঁ এ ই আই ও ইউ এর মধ্যে থাকলে ভাওয়েল আদারওয়াইজ কি বলতে পারি কনসোনেন্ট এটা বলতে পারি না সো আমরা যে কাজটা করব ইউজারের কাছে একটা ক্যারেক্টার নিব নিয়ে চেক করব যে ক্যারেক্টারগুলো কি এ ই আই ও ইউ এগুলোর মধ্যে আছে কিনা যদি থাকে তাহলে আমি বলবো ভাওয়েল আর যদি না থাকে তাহলে আমি কি বলবো কনসোনেন্ট সো আমি কি করি ইউজারের কাছ থেকে একটা ক্যারেক্টার ইনপুট নেই ফার্স্টে সাপোজ সি ইউজারকে বললাম এন্টার আ ক্যারেক্টার ইউজার একটা ক্যারেক্টার আমাকে দিল তারপর আমরা কি করব এটা স্ক্যানার দিয়ে নিয়ে নিলাম n%c এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে চেকিং করব যে সে কার সাথে ম্যাচ করতেছে আমি এখানে একটা চেক করতে পারি সুইচ দিয়ে চেক করব কি সি সি কি একটা ক্যারেক্টার সি এর মধ্যে কি থাকতে পারে হয় কনসোনেন্ট অথবা ভাওয়েল এটার বাইরে তো থাকবে না সো আমি এখানে কি করব কেস দিব কেস যদি এ হয় তাহলে সে কি করবে প্রিন্ট করবে ভাওয়েল এরকম করে আমি পাঁচটা কন্ডিশন দিব বা अवेलेबल চয়েস দিব প্রিন্টএফ করবে ভাওয়েল সেম এখানে আমি ব্রেক দিয়ে দিব তারপরে কি করব ই ই এর যদিও হয় তাহলে আমি কি করব ভাওয়েল তারপরে হচ্ছে ব্রেক তারপর হচ্ছে আই দিল হচ্ছে ভাওয়েল ব্রেক ভাওয়েল ব্রেক তারপর হচ্ছে ইউ এই কোনটার একটাও যদি না হয় আমি বলতেছি কি এ ই আই ও ইউ এই পাঁচটা যদি হয় তাহলে আমি বলতেছি সবগুলোর ক্ষেত্রে ভাওয়েল যদি এই পাঁচটার একটাও না হয় তাহলে আমি কি বলতে পারি কনসোনেন্টে তাহলে আমি কোথায় রাখবো ডিফল্টের মধ্যে রাখবো যে এইগুলো যদি না হয় আচ্ছা এইটা কিন্তু আমরা ক্যাপিটালে দিলাম আবার স্মলও হইতে পারে সো সেম কন্ডিশনটা কি আবার স্মল এর জন্য করা লাগবে সো স্মল এর গুলো করবেন আমি জাস্ট স্মল দেখাইলাম না তাহলে এখানে সেম ভাবে জাস্ট এই অ্যালফাবেট গুলো হচ্ছে স্মল হবে আর কিছু না নেক্সট এর লাস্টে কি লিখবে ডিফল্ট যে এইগুলো যদি না হয় তাহলে বাই ডিফল্ট সে কি হবে কনসোনেন্ট হবে তখন আমি কি করব প্রিন্টএফ কনসোনেন্ট
এইটা আমি প্রিন্ট করব। বুঝতে পারছেন? সো চলেন আমরা এই প্রবলেমটা একটু দেখি, দেখে আজকে হচ্ছে আমরা মোটামুটি সুইচ কেস শেষ করব। তারপর হচ্ছে আমরা এই প্রবলেমটাই ইফ এলস যদি করতে চাই তাহলে কিভাবে করতে পারি এটাই ইফ এলস আরো ছোট ভাবে করা যাবে না এটা এইটা এখানেও পসিবল, ইফ এলসও পসিবল। ইফ এলসও বড় হবে, ছোট হবে না। ইফ এলসও পসিবল। এন্ড অপারেটর ইউজ করে স্যার ছোট ভাবে ইফ এলস এন্ড অপারেটর না, আমরা অর অপারেটর ইউজ করব। ওইটাও আমি দেখাবো। আমি কি করতে পারি দেখেন, আমি ইফ এলস এর জন্য একবারে বুঝাই দেই, তারপর আমরা কোডিং এ চলে যাই। সেম জিনিসটা যদি আমি ইফ এলস এ করতে চাই তাহলে আমি কি করতে হবে, লজিক্যাল অপারেটর ইউজ করতে হবে। কি হবে, যে আমার যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার যদি a এর সমান হয় ইফ এর মধ্যে দিব, অথবা এই ক্যারেক্টারটা যদি e এর সমান হয়, অথবা এই ক্যারেক্টারটা যদি i এর সমান হয়, অথবা ক্যারেক্টারটা যদি o এর সমান হয়, অথবা ক্যারেক্টারটা যদি u এর সমান হয়, এবং এইগুলা ক্যাপিটাল বললাম, দেন অর করে আমরা কি স্মল গুলো লিখব। লিখে যদি এইগুলা সমান হয় আমি বলতে পারতেছি কি ভাওয়েল, না হলে আর যদি না হয় তাহলে আমি এলস এ কি বলতে পারতেছি কনসোনেন্ট, প্রিন্টএফ কনসোনেন্ট। সো আমরা কি করতেছি, এই সেম কোডটাই একবার সুইচ কেসে করতেছি, যে যদি এ ই আই ও ইউ হয় ভাওয়েল বলতেছি ক্যাপিটালের ক্ষেত্রে, দেন ক্যাপিটাল শেষ হওয়ার পরে কি আবার अवेलेबल চয়েসের মধ্যে কি স্মল গুলো লিখবো, লিখে হচ্ছে আমি সেম ভাবে ভাওয়েলের কাজ করব। আর এইখানে আমি ইফ এলস যদি করি তাহলে কি করব, মাঝখানে অর দিয়ে কাজ করব। এ ই আই ও ইউ যদি হয় অর দিয়ে আমরা করতে পারি। এন্ড এই জিনিসটা আমি আরেকটা ওয়েতে করতে পারি, এই ইফ এলস কন্ডিশন ইউজ করি। কিভাবে করতে পারি বলেন তো, ইফ এলস এর মতো করে সুইচের মধ্যে আমি হচ্ছে ডাইরেক্ট ক্যারেক্টার না দিয়ে কন্ডিশন দিতে পারি না। আমি এখানে কন্ডিশন কি দিব, সি কি ইকুয়াল ইকুয়াল a or c equal equal e or c equal equal i, এরকম করে সবগুলো দিব, স্মল দিব। এখন এইটা যদি ট্রু হয় সে রেজাল্ট দিবে কি 1, আর যদি ফলস হয় রেজাল্ট দিবে 0। সো আমি এখানে কি বলতে পারতেছি, কেস এর মধ্যে যদি 1 হয় সে ভাওয়েল। স্যার এখানে কেস 1 কি 2 রিপ্রেজেন্ট করে? হ্যাঁ, আর যদি 0 হয় তাহলে হচ্ছে কনসোনেন্ট। এখানে ব্রেক দিয়ে দিব। এইটা কি বুঝতে পারছেন জি স্যার। যে আমি এইভাবে করতে পারি, আমি ইফ এলস এর মধ্যে এ ই আই ও দিও করতে পারে, প্লাস আমি কি করতে পারি এইখানে যে আছে এইখানেও কি করতে পারি এ ই আই ও ইউ, এটা আমি সুইচের মধ্যে রেখে চেক করতে পারি ইফ এলস এর মতো। দেন এইটা যদি ট্রু হয় তার মানে রেজাল্ট আসবে কি 1। সো আমি কেস 1 এর সাথে ম্যাচ করতেছি, যে ট্রু যদি হয় তাহলে সে ভাওয়েল হয়ে যাচ্ছে, 1 হলে ভাওয়েল, আর যদি 0 আসে অর্থাৎ ফলস আসে তাহলে সে কি করবে কনসোনেন্ট। বুঝতে পারছেন? জি স্যার। সো এই তিনটা ওয়ে দিয়ে করতে পারো। সো আমরা একটু ট্রাই করে দেখি, ট্রাই করে আমরা সুইচ এন্ড কেস ইফ এলস কিভাবে কাজ করে আমরা একটু আমাদের কোডে দেখব। সো সবার ফার্স্টে যে কাজটা করতে হবে একটু খেয়াল করেন, সবার ফার্স্টে হচ্ছে আমাদের কোড ব্লক সাম করতে হবে। সো আমরা কোড ব্লকসে যাই, কোড ব্লকস অ্যাপটা অন করি। সবাই একটু নিউ যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, দেখেন, তারপর হচ্ছে নিজেরা করা শুরু করবেন। সো আমরা এখানে ফাইলে গিয়ে নিউ থেকে হচ্ছে নিউ এমটি ফাইল স্টার্ট করব। ফাইলে যাব, নিউ অপশনস থেকে এমটি ফাইল এইটা ক্লিক করব। দেন আমাদের এরকম একটা দেখবেন যে উইন্ডো চলে আসবে। এখানে আমরা কি করব, এই সেভ বাটনটা ক্লিক করব। সেভ নামে একটা অপশন আছে দেখেন 3 নাম্বার, সেভে ক্লিক করে আমরা এখন আমাদের ফাইলের নাম দিব। সাপোজ আমি চাচ্ছি ভাওয়েল কনসোনেন্ট, এরকম কিছু একটা নাম দেব, ভাওয়েল কনসোনেন্ট। আমি একটা নাম দিলাম। সো এখন আমি কি করব, এই যে নামটা দিয়ে দিছি এই ফাইলে আমি আমার কাজ শুরু করব। সো ফার্স্ট আমি কি লিখি, #include stdoh, যেটা আমাদের লাইব্রেরি অর হেডার ফাইল যেটাই বলি,
int main। তারপর আমরা কি করব, আমরা হচ্ছে ফার্স্ট একটা ক্যারেক্টার নিব ইউজারের কাছ থেকে। সো ক্যারেক্টার সি নিব, একটা ভ্যারিয়েবল, ইউজারকে গাইডলাইন দিব যে আমাকে একটা ক্যারেক্টার দেন, এন্টার আ ক্যারেক্টার। দেন আমি কি করব, ইউজারের কাছ থেকে scanf দিয়ে নিব, scanf %c n% হচ্ছে c। তো আমি কি করলাম, c ভ্যারিয়েবলে একটা ক্যারেক্টার ভ্যালু নিয়ে নিলাম। এখন আমার কাজ হচ্ছে কি, if else এ যদি করি আমি কি করব, if লিখব c এর ভ্যালু যদি ইকুয়াল ক্যাপিটাল A হয়, or c এর ভ্যালু যদি ইকুয়াল ক্যাপিটাল E হয়, or c এর ভ্যালু যদি ইকুয়াল ক্যাপিটাল I যদি হয়, or c এর ভ্যালু যদি ইকুয়াল আচ্ছা এই মাঝখানে এত কথা হচ্ছে কেন, একটু ফার্স্টে খেয়াল করেন, তারপর আমরা হচ্ছে গিয়ে ট্রাই করব, আগে করেন। সো a e i o, তারপরে হচ্ছে আমরা কি করব, চেক করব কি c ইকুয়াল কিনা, o কিনা, ইউ সরি ইউ, ও দেখে ফেলছি ইউ, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল। সেইম ভাবে কি স্মল গুলো হইতে পারে। সো অর কেন দিচ্ছি, কারণ যে কোনো একটাই যদি এর মাঝখানে হয় আমাকে কি বলতে হবে, ট্রু, যে এটা কি a e i o u এর মাঝখানে যে কোনো একটা ক্যাপিটালের সাথে সে ইকুয়াল হয়ে গেছে, হয় ক্যাপিটালে হবে অথবা স্মলে হবে। সো এই সেম জিনিসটা আমি একটু বারবার কপি করে নিচ্ছি, ই তারপর হচ্ছে i ও, স্যার কন্ডিশন কি এক লাইনে লিখতে হবে? হ্যাঁ এক লাইনে লিখতে হবে, আপনি এই কন্ডিশন দুই লাইনে লিখতে পারবেন না। সো এক লাইনে আপনাকে কন্ডিশন লিখতে হবে। সো a e i o u এই জিনিসটা আমরা কি করলাম, স্মল এর জন্য অর দিয়ে রাখলাম, ক্যাপিটালের জন্য। সো এই 10টা যদি যে কোনো একটা হয় ক্যারেক্টারের ভ্যালু, আমরা কি বলতে পারি, printf vowel। সো vowel আমি কিন্তু কি করতে পারি, বলতে পারি। আর এটা যদি না হয় আমি else এ গিয়ে কি বলবো, কনসোনেন্ট। সো আমি কি করতেছি দেখেন, এই যে কন্ডিশনটা দিচ্ছি, কন্ডিশনটা ফার্স্ট টু লাস্ট এই পর্যন্ত দিলাম, a e i o u ক্যাপিটাল আর স্মল এর সবগুলো অর দিয়ে দিলাম। কারণ কি, যে কোনো একটাই যদি হয় আমাকে এটা বলতে হবে ট্রু, এন্ড ট্রু হলে আমি কি করব, ভাওয়েলে চলে যাব, প্রিন্ট করব। আর কনসোনেন্ট কখন হবে, যখন এটা হবে না। সো আমি কি করি, একটু রান করি। রান করার জন্য এই যে দেখেন বিল্ড এন্ড রান নামে একটা অপশন আছে এখানে, আমরা এইটা সব সময় ক্লিক করব, বিল্ড এন্ড রান। সো এটা ক্লিক করলাম, আমার অপশনস চলে আসলো। এখন আমাকে এন্টার আ ক্যারেক্টার, অর্থাৎ এই লাইনটা প্রিন্ট করব। এখন স্ক্যানফ নেওয়ার জন্য ওয়েট করতেছে। সো আমি সাপোজ দিলাম হচ্ছে a, একটা ক্যারেক্টার দিতে পারবো, মাল্টিপল দিতে পারবো না, কারণ ক্যারেক্টারে আমরা শুধুমাত্র একটা ক্যারেক্টারই রাখতে পারি। তারপর আমি এন্টার প্রেস করব, দেখেন ভাওয়েল চলে আসলো, তার মানে আমাদের কোডটা ঠিকমতো রান করতেছে। আবার যদি আমরা একটা কনসোনেন্ট নিয়ে দেখি, সো আমরা যদি একটু কনসোনেন্ট দিই, সাপোজ আমি দিচ্ছি হচ্ছে কিউ, সো এখানে দেখেন কনসোনেন্ট লেখা চলে আসলো, তার মানে আমি যে রেজাল্টটা চাচ্ছিলাম সেটাই কিন্তু চলে আসছে। সবাই বুঝতে পারছেন? সেম জিনিসটা আমি যদি এখন সুইচ কেসে করতে চাই, তাহলে আমি কিভাবে করব, আমরা হচ্ছে কি করলাম, মাল্টিপল কেস দেখলাম আর আরেকটা দেখলাম কোডিং কেস। আমি কোডিং কেসটা দেখাই দিচ্ছি, মাল্টিপল আপনারা দেখে নেবেন নিজেরা। এই জিনিসটা আমরা কমেন্ট করে দিই, কমেন্ট করে কিভাবে আমরা জানি, এই যে ব্যাকস্ল্যাশ স্টার, এখন আমরা কি করব, ক্যারেক্টারটা নেওয়ার পরে হচ্ছে সুইচ নিব। সুইচে আমরা এখন চেক করব কি,
সেম জিনিসটা ওই যে কন্ডিশন যেটা আমরা লিখে রাখছি এই কন্ডিশনটা, সো আমরা এই কন্ডিশনটা একটু নিয়ে আসি, নিয়ে এসে আমি এখন সুইচের মধ্যে দিব। সো এই কন্ডিশনটা ট্রু হলে রেজাল্ট কি আসবে 1। সো এখন अवेलेबल চয়েসে আমাদের রেজাল্ট থাকবে কি কেস 1। যদি 1 হয় আমরা কি করব, প্রিন্টএফ করব। আচ্ছা একটু সুইচের স্টেটমেন্টটা আপনি একটু দেখেন, সুইচে কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা হবে। আচ্ছা আমরা এখন কি করব, এখানে লিখব হচ্ছে কি ভাওয়েল, অর্থাৎ এই কন্ডিশনটা ট্রু হলে ভাওয়েল, আদারওয়াইজ ফলস হলে কেস থাকবে কি 0। সো কেস আমরা কি করব 0 দিব, 0 তে আমরা প্রিন্টএফ করব কি কনসোনেন্ট। এখন আমরা চেক করে দেখি যে আমাদের যে রেজাল্ট ঠিকমতো আসছে কিনা। এন্টার ক্যারেক্টার যদি আমরা দেই দেখেন ভাওয়েল চলে আসলো, আবার যদি দেখি এন্টার ক্যারেক্টার আমরা আর দেই কনসোনেন্ট চলে আসলো। তার মানে সুইচ কেসেও কিন্তু আমরা কাজটা কমপ্লিট করতে পারলাম। সো এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা নিজেরা এটা করেন, একটু ট্রাই করেন, দেখেন ঠিকমতো কাজ করতেছে কিনা। সবাই একটু খেয়াল করেন, সুইচ কেসে কিন্তু আমাদের স্টার্টিং আর এন্ডিং ব্লকটা এইখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। সো এই যে এইখানে এই জিনিসটা হয়তো আমি একটু দিতে ভুলে গেছি, এখানে স্টার্টিং আর এন্ডিং এর মধ্যে এটা রাখতে হবে, সেম স্টার্টিং এন্ড এন্ডিং এর মধ্যে রাখতে হবে। সো এই যে স্টার্টিং ব্লক আর এন্ডিং ব্লক সেকেন্ড ব্র্যাকেট এইটা রাখতে হবে। সো যারা আছেন তারা একটু এটা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে বলেন কোনো সমস্যা আছে কিনা। আর আমরা এখন একটু অ্যারে শুরু করব। সো অ্যারে শুরু করব, অ্যারের দিকে একটু আমরা মনোযোগ দেই। সবাই একটু নিজেরা ট্রাই করেন। আপনারা করেন, আপনারা করতে থাকেন। আর যারা পুরনো আছেন তারা একটু আমরা সামনের দিকে খেয়াল করি, আমরা একটু অ্যারে করব। নতুনরা আপনারা এটা প্র্যাকটিস করেন, এটা প্র্যাকটিস করে দেখেন কোনো প্রবলেম আছে কিনা। এন্ড প্র্যাকটিস প্রবলেম থেকে এরপরে আপনাদের একটা করতে দেওয়া হবে, যদি হয়ে যায় আমাকে বললেন। আচ্ছা এই যে সবাই একটু খেয়াল করেন, যারা পুরনো আছি আমরা একটু অ্যারে শুরু করব, আমরা সবাই একটু খেয়াল করি। আচ্ছা অ্যারে সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? নতুন যারা আপনারা করতে থাকেন, আপনারা এটা করেন, আপনারা অ্যারে পরে পড়বেন, আমরা এখন না। সো অ্যারে বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে, এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম ডাটা। ডাটা বলতে কি বোঝাচ্ছি, একটা ভ্যারিয়েবলে আমরা একটা ডাটা রাখতে পারি, হয়তো একটা নাম্বার রাখতে পারি, একটা ক্যারেক্টার রাখতে পারি, অথবা হচ্ছে একটা ফ্লোটিং নাম্বার রাখতে পারি, একটা বুলিয়ান ভ্যালু রাখতে পারি, এগুলোই তো করতে পারি। বাট এখন আমরা দেখব যে আমরা মাল্টিপল ভ্যারিয়েবলের মতো, অর্থাৎ 3-4টা ভ্যারিয়েবলে যে ভ্যালুগুলো আমরা এক এক করে রাখতে পারি, এটা কিভাবে একটা জায়গায় রাখতে পারি। এতক্ষণ পর্যন্ত আমরা ডাটা নিয়ে পড়ছি, এখন আমরা করব ডাটা স্ট্রাকচার, অর্থাৎ এই সবগুলো ডেটা একটা জায়গায় কালেকশন রাখবো। সো অ্যারে বেসিক্যালি হচ্ছে a collection of homogeneous data। হোমোজেনিয়াস কেন? আমি অ্যারের মধ্যে হয় সবগুলো অ্যারেতে ইন্টিজার রাখতে পারবো,
হয় সবগুলা অ্যারের সবগুলা যে জায়গা আছে যেটা একটু পরে আমরা দেখব ওই সবগুলা জায়গাতে আমরা ফ্লোটিং পয়েন্ট রাখতে পারবো অথবা ক্যারেক্টার রাখতে পারবো, এরকম করেই কিন্তু আমি কাজ করতে পারবো। আমি একটা জায়গায় অর্থাৎ অ্যারের মধ্যে যখন কালেকশনসটা থাকবে এই কালেকশনের মধ্যে একটা ভ্যালু আমি ইন্টিজার আর একটা ক্যারেক্টার আর একটা ফ্লোট এভাবে রাখতে পারবো না। সো যখন আমি এই কালেকশনে ভ্যালু রাখবো সবগুলা কালেকশনের মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সবগুলা সেম ডেটা টাইপের নিতে হবে। সো এই জন্য বলতেছে অ্যারে ইজ আ কালেকশন অফ হোমোজেনিয়াস ডাটা, অর্থাৎ সেম টাইপের ডাটার কালেকশন, ডিফারেন্ট টাইপের ডাটা হবে না। এখন এইটা কালেকশনটা কিভাবে রাখে আমরা একটু চিন্তা করি। তার আগে এই যে হোমোজেনিয়াস ডাটা যে রাখবো এই ডাটাটা রাখার একটা ওয়ে আছে, এটা হচ্ছে সিকোয়েন্স প্যাটার্নে থাকবে। সিকোয়েন্স প্যাটার্ন বলতে আমরা কি বোঝাচ্ছি যে আমি প্রথম ভ্যালুটা যদি ফার্স্টে রাখি তারপরেরটা সেকেন্ডে যাবে, তারপরেরটা থার্ডে যাবে, তারপরেরটা ফোর্থে যাবে, এরকম করে আমি সিকোয়েন্স ম্যানারে হচ্ছে ভ্যালুগুলো রাখবো। এন্ড দেন আরেকটা আছে যে অ্যারের যে সাইজ এই সাইজটা আমরা ফিক্স সাইজে কাজ করি, অর্থাৎ আমরা একটা অ্যারে যেখানে আমরা হচ্ছে কি ডেটার কালেকশনগুলো রাখবো এই কালেকশনগুলো রাখার জন্য একটু আস্তে কথা বলতে হবে, একটু আস্তে যে কালেকশনটা রাখবো এই কালেকশনটা রাখার মধ্যে আমি কয়টা ভ্যালু রাখবো, কয়টা ভ্যালুর কালেকশন আমি রাখতেছি এই ভ্যালুগুলো আমাকে ফার্স্টে ডিসাইড করে নিতে হবে। সো ফার্স্ট আমি কি করব ফিক্স সাইজগুলো ডিসাইড করে নিব, দেন আমি কি করব সিকোয়েন্স ম্যানার বা সিকোয়েন্স প্যাটার্নে হচ্ছে আমি ভ্যালুগুলো রাখবো এন্ড ভ্যালুগুলো কি হবে একটা হোমোজেনিয়াস ডাটার কালেকশন হবে। সো বুঝতে পারতেছেন? সো অ্যারের এই তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সো বেসিক্যালি কিভাবে রাখতেছে অ্যারেটা বলে আমাদের তিনটা ওয়েতে। হোমোজেনিয়াস ডাটা, সেম টাইপের ডাটা থাকবে, ডিফারেন্ট টাইপের ডাটা আমি রাখতে পারবো না একই সাথে। আমি ডিফারেন্ট অ্যারে ক্রিয়েট করে ডিফারেন্ট ডাটা রাখতে পারবো। সাপোজ আমি একটা ইন্টিজারের অ্যারে ক্রিয়েট করলাম, একটা ফ্লোটের অ্যারে ক্রিয়েট করলাম, একটা ক্যারেক্টারের অ্যারে ক্রিয়েট করলাম, সো এখানে আমি ডিফারেন্ট টাইপের রাখতে পারতেছি, বাট একটাতে মাল্টিপল বা মিক্সিং করতে পারবো না। তারপর কি সিকোয়েন্স প্যাটার্ন অথবা সিকোয়েন্স ম্যানারে ওয়ান বাই ওয়ান হচ্ছে যে আমরা যদি ইন্টিজার দেই তাহলে ইন্টিজারই থাকতে হবে, ইন্টিজারই থাকতে হবে, আর অন্য ভ্যারিয়েবল বা অন্য ডেটা আমি রাখতে পারবো না। ভ্যারিয়েবল না অ্যাকচুয়ালি অন্য ডেটা, ভ্যারিয়েবলের এখানে কোনো দরকার নেই। সিকোয়েন্স ম্যানার কি প্রথম কালেকশনটা যেখানে থাকবে তারপরে সেকেন্ডটা থাকবে তারপরে থার্ড, এরকম করে সিকোয়েন্স ওয়াইজ থাকবে আর লাস্টে কি এটা একটা ফিক্স সাইজ থাকবে। এখন এইটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আমরা যেভাবে দেখি অ্যারে, এটা হচ্ছে দেখতে অনেকটা এইরকম, এটাকে কয়েকটা ডিভাইড আমরা ভাগ করি। সো প্রথমে যদি আমরা 5 সাইজের একটা অ্যারে নিই, এটা লেন্থ কত 1 2 3 4 5, সো এটা লেন্থ হচ্ছে 5। সাপোজ আমি এটার নাম দিলাম হচ্ছে a অথবা a ডাবল আর, এই অ্যারের নাম হচ্ছে a ডাবল আর। অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে আমরা একটু পরে দেখব, জাস্ট আমরা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা দেই যে যেভাবে আমরা হচ্ছে এটাকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করি। লেন্থ হচ্ছে 5, তার মানে এখানে আমি 5টা ভ্যালু রাখতে পারবো। এই যে ফিক্স সাইজ কিন্তু অলরেডি বলে ফেলছি 5, সো আমাকে ফার্স্টেই বলে নিতে হবে যে এটার ভ্যালু হচ্ছে ফিক্স সাইজের ভ্যালু হচ্ছে 5। তারপর আমরা কি করব সিকোয়েন্স ম্যানারে রাখবো। এখন সিকোয়েন্স ম্যানারে যখন রাখতে হয় এই অ্যারের ফার্স্টের যে বক্সগুলো এই বক্সগুলো শুরু হয় 0 থেকে, এই বক্সটা এগুলাকে বলা হয় ইনডেক্স, অর্থাৎ সে যে আইডেন্টিফাই করতেছে যে এইটা হচ্ছে ফার্স্ট বক্সটাকে আইডেন্টিফাই করে 0 থেকে, তারপরে থাকে 1 2 3 4, আর এই যে 0 1 2 3 4 বলতেছি এই আইডেন্টিফাই গুলো যে করে এইদেরকে বলা হয় ইনডেক্স। তার মানে আমি এই ফার্স্টের ইনডেক্সটার ভ্যালু কত 0, সেকেন্ডের ইনডেক্সের ভ্যালু কত 1 2 3 4, তার মানে লেন্থ যদি 5 হয় ইনডেক্সের ভ্যালু কত 0 থেকে 4, লেন্থ যদি 6 হয় ইনডেক্সের ভ্যালু 0 থেকে 5, লেন্থ 10 হলে 0 থেকে 9। বুঝতে পারছেন? এই কারণে আমি ওই যে প্যাটার্ন শিখা থেকে আপনাদের বলছিলাম যে আপনারা 0 থেকে স্টার্ট করেন, কারণ অ্যারেতে গিয়ে আমরা 0 থেকে স্টার্ট করব। সো বুঝতে পারছেন? একটু রিলেট করতে পারতেছেন? স্যার লাস্টে কি লিখছেন? ফিক্সড ফিক্সড সাইজ। এখন আমাদের কাজ কি ফিক্স সাইজ করে ফেললাম 5, লেন্থ 5, ভ্যালু রাখতে পারবো 5টা। সিকোয়েন্স ম্যানার করলাম, সিকোয়েন্স কিভাবে ক্রিয়েট করলাম এই যে 0 1 2 3, তার মানে
আমি যদি এটাতে ভ্যালু রাখা শুরু করি, আমি কি প্রথমে এই 0 তে রাখবো, তারপর 1 2 3 4 এরকম করে সিকোয়েন্স প্যাটার্নে রাখতে হবে আমার। এখন কি হবে, হোমোজেনিয়াস ডাটা। আর আমি যদি ডাটা রাখতে চাই তাহলে আমি কি করব, সাপোজ এখানে 10 20 50 30 1 এরকম করে দিলাম। অর্থাৎ ইন্টিজার যদি আমি ডিক্লেয়ার করি একটা অ্যারেকে, তাহলে এই অ্যারে ফুললি আমাকে ইন্টিজার ভ্যালু রাখতে হবে। আমি এখানে ফ্লোটিং বা ক্যারেক্টারের মিক্সিং করতে পারবো না। ইন্টিজার রাখলে ইন্টিজার, ফ্লোটিং রাখলে ফ্লোটিং। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এখন তাহলে আমরা দেখি যে অ্যারেটা আমরা ডিক্লেয়ার করব কিভাবে। অ্যারে ডিক্লেয়ার করব ভ্যারিয়েবলের মতোই, ইন্ট তারপরে অ্যারে লিখবো, লিখে আমরা এই যে ফিক্স যে সাইজটা, এই সাইজটা বলে দেব। সাইজটা হচ্ছে 5। আমাদের ডিক্লেয়ার করা শেষ। এখন এখানে আমরা কি করতে পারি, ইউজার থেকে ইনপুট নিতে পারি অথবা ম্যানুয়ালি ইনপুট নিতে পারি। ম্যানুয়ালি নিলে আমরা কি করতে পারি, a is equal to এখানে করে আমরা দিতে পারি, এটা আমরা ডাইরেক্ট দিতে পারি, এটা আমাদের আলাদা করে দেওয়ার দরকার পড়ে না। ডাইরেক্ট দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এন্ড ফার্স্টে আমরা এই সিকোয়েন্স ওয়াইজ ভ্যালুগুলো দিব। কিভাবে দিব, 10 20 50 30 1। সো এইখানে যখন আমরা এই ভ্যালুগুলো কমা কমা দিয়ে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেটে, ফার্স্টেরটাকে সে 0 ইনডেক্স ধরে নিচ্ছে, 0 ইনডেক্সের ভ্যালু, সেকেন্ডটাকে 1 ইনডেক্সের ভ্যালু, তারপর 2 ইনডেক্স 3 ইনডেক্স 4 ইনডেক্স এরকম করে নিয়ে সে বাই ডিফল্ট এই সিকোয়েন্সে রাখবে, কারণ অ্যারের ভ্যালুগুলো কি সিকোয়েন্স ম্যানারে হচ্ছে সে রাখে। সো আমি কি লিখবো, ভ্যারিয়েবলের ডেটার টাইপটা লিখবো, অ্যারের একটা নেম দিব, আর এখানে থার্ড ব্র্যাকেটটা দিতে হবে, যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি সাইজটা বলে দিব। সব সময় অ্যারের ইনডেক্সিং গুলো নিয়ে কাজ করতে গেলে বা সাইজ গুলো নিয়ে কাজ করতে গেলে আমাকে অ্যারে রিপ্রেজেন্টেশনে থার্ড ব্র্যাকেট দিতে হবে। অর্থাৎ এই থার্ড ব্র্যাকেট যখন আমি দিব তখনই সে বুঝতে হবে যে এটা একটা অ্যারে, আদারওয়াইজ কিন্তু বুঝবে না। আমি যদি এখানে ইন্ট a ডাবল আর লিখি, সে কিন্তু মনে করবে এটা একটা ভ্যারিয়েবল, সে কিন্তু এটাকে অ্যারে ধরবে না। সো অবশ্যই থার্ড ব্র্যাকেট দিবেন, আর এখানে সাইজ দিবেন, আর সাইজের পর আমরা কি করলাম, ভ্যালুগুলো বসাই দিলাম। এটা হচ্ছে ম্যানুয়াল। এখন যদি আমি ম্যানুয়ালি না দিয়ে আমি যদি ইউজারের কাছ থেকে দিতে চাই, তাহলে আমি কিভাবে দিতে পারি, একটু মাথায় যদি চিন্তা করেন, যে প্রথমে আমি এটা দিয়ে দিব, তারপর এটা দিয়ে দিব, তারপর এটা দিব, তারপর এটা। থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি কিছু একটা ভ্যারিয়েবল আমরা দিয়ে দিই, থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি আমরা কোনো কিছু লিখে দিই, যেমন কি লিখবেন, কোনো একটা নাম্বার বা নাম্বার দিলে তো এটা সাইজ হয়ে যাচ্ছে। আপনি 5 দিলে 5 সাইজ, 10 দিলে 10 সাইজ, 100 দিলে 100 সাইজের অ্যারে ক্রিয়েট হয়ে যাবে। আর আপনি যদি দিতে পারেন না, এদিকে এবিসিডি দিয়ে সে পরে স্ক্যানার দিয়ে ইনপুট দেব। এখানে এবিসিডি এখানে এবিসিডি দিবেন, এবিসিডি দিলে তো এবিসিডি বসে যাবে, কিন্তু এবিসিডি তো ইন্টিজার অ্যারেতে হবে না, ক্যারেক্টার অ্যারে লাগবে। তখন আপনাকে ডিক্লেয়ার করতে হবে ক্যার দিয়ে, সাপোজ নাম দিলেন সি, এখানে আপনি হচ্ছে গিয়ে সাইজটা মেনশন করবেন, সাপোজ 5 সাইজে, তারপর আপনি এখানে হবে a, তারপর হচ্ছে b, তারপর হচ্ছে c, এরকম করে দিলেন, করে পাঁচটা আপনি দিলেন। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে সাইজ যে 5টা দিবেন, তার মানে যে আপনাকে অ্যারেতে 5টা ভ্যালুই রাখতে হবে এমন না। আপনি ম্যাক্সিমাম 5টা ভ্যালু রাখতে পারবেন, এর বেশি পারবেন না। আপনি চাইলে 2টা ভ্যালু রাখতে পারেন, আপনি চাইলে 3টা ভ্যালু রাখতে পারেন। সো এই কারণে আপনারা অনেক সময় দেখবেন যে যখন আমরা শিওর না, আমরা তখন একটু বড় সাইজের অ্যারে নেই, এন্ড ভ্যালুগুলো নিয়ে অ্যারেতে রাখতে থাকি। সো এখানে আমি যদি 100 ও নিতাম কোনো প্রবলেম নাই, 100 সাইজের একটা অ্যারে ক্রিয়েট হয়ে যেত, এরকম করে 100 সাইজের একটা অ্যারে ক্রিয়েট হয়ে যেত। এন্ড এই অ্যারেটা ক্রিয়েট হওয়ার পরে কি হইতো, সে কি করত, বাকিগুলো ফাঁকা রাখতো, ফাঁকাগুলোতে কি থাকতো, গার্বেজ ভ্যালু থাকতো। সেটা কিন্তু মাথায় রাখবেন, অ্যারের ফাঁকা যে ভ্যালুগুলো থাকে ওগুলোতে কিন্তু গার্বেজ ভ্যালু থাকে, ওগুলোতে কিন্তু কোনো কিছু থাকে না। গার্বেজ মানে রাবিশ ভ্যালু, ওয়েস্ট ভ্যালু, যেটার সাথে আপনার কোডিং এর কোনো মিল নাই বা কোডিং এর কোনো প্যাটার্নের সিকোয়েন্সে ম্যাচ থাকবে না। বলেন, কোশ্চেন করবেন শুভ? না স্যার, আমরা বুঝলাম যে যেগুলো তো ফাঁকা থাকবে ওগুলো আমার কিছু দেখা যাবে না। না, ওইগুলোতে কিছু থাকবে না, দেখা যাবে। আপনি এমন কিছু ভ্যালুস পাবেন যেগুলো আপনার ইররিলেভেন্ট, হয়তো কিছু ক্যারেক্টার থাকতে পারে, নাম্বার এমন হতে পারে না স্যার, ওখানে ধর এই যে এখন 10 20 50 মানে 100 এরকম থাকতে পারে গার্বেজ ভ্যালু। গার্বেজ ভ্যালু 100 থাকতে পারে না, 100 থাকবে না। আপনারা প্রিন্ট করে দেখেন, গার্বেজ ভ্যালু এমনই আসবে যেটা হচ্ছে আপনার সাথে রিলেটেড না, কিছু উল্টাপাল্টা ভ্যালু থাকে। আপনি প্রিন্ট করে দেখতে পারেন, একটা অ্যারে নেন, নিয়ে আপনি হচ্ছে 100 সাইজের নেন, নিয়ে আপনি 4টাতে ভ্যালু নেন, এন্ড এরপর আপনি কি 6 নাম্বার ইনডেক্স বা 7 নাম্বার ইনডেক্সটা প্রিন্ট করে দেখেন কি প্রিন্ট আসবে, দেখবেন গার্বেজ ভ্যালু চলে আসবে। মানে যেই ভ্যালুটা দেখলেই বুঝবেন যে এটার সাথে আপনার কোডিং এর কোনো রিলেশন নাই, এরকম টাইপের কিছু ভ্যালু চলে আসবে। সো
সো বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে ফিক্স সাইজ, তারপরে হচ্ছে সিকোয়েন্স প্যাটার্ন আর হোমোজেনিয়াস ডাটা। এখন এটা আমরা ম্যানুয়ালি দিলাম, বাট যদি ইউজার ডিফাইন্ড দিতে চাই তাহলে কিভাবে করতে হবে? ইউজার ডিফাইন্ড হলে আমরা কিভাবে করতে পারি? দেখেন এইখানে একটা প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পারি। একটা প্যাটার্নটা কি, 0 থেকে স্টার্ট করতেছি, লেন্থ এর আগ পর্যন্ত আমার কি ইনডেক্স হচ্ছে। তার মানে আমি যদি একটা লুপ ইউজ করি, যেই লুপটা 0 থেকে স্টার্ট হবে এন্ড চলবে কোন পর্যন্ত, লেন্থ এর আগ পর্যন্ত, আর এর মাঝখানে আমি কি করতে থাকবো, একটা করে ইনপুট নিতে থাকবো। প্রথমে i এর ভ্যালু যখন 0 হবে সে একটা ইনপুট নিয়ে এখানে রাখবে, তারপরে যখন i এর ভ্যালু 1 হবে একটা ইনপুট নিয়ে রাখবে, i এর ভ্যালু 2 3 4। তার মানে আমি একটা যদি লুপ ইউজ করি, যে লুপের স্টার্টিং পয়েন্ট হবে 0 এন্ড এন্ডিং পয়েন্ট হবে কি সাইজের আগ পর্যন্ত। সাইজ যদি বা লেন্থ যদি হয় 5, এটাকে আমরা সাইজও বলি বা লেন্থও বলি, দুইটাই বলি। কেউ আবার মিসম্যাচ করে ফেলে, লেন্থ সাইজ দুইটাই বলি। তাহলে I less than 5 হ্যাঁ, সো আমরা কি করব, আমাদের লুপটা হবে কি, ফর লুপ i 0 থেকে স্টার্ট হবে, i লেস দেন কি হবে 5 হবে, এটার ক্ষেত্রে i প্লাস প্লাস হবে। আর এর মাঝখানে আমরা কি করব, যদি ইন্টিজার হয় ভ্যারিয়েবলটা নেব ইন্টিজার, সো scanf নিব, %d নিব, আর n% এখানে কি নিব, ইনডেক্স ওয়াইজ আমাকে কিন্তু ইনপুটগুলো নিতে হবে। ইনডেক্সগুলো কোথায় আছে, i তে আছে। সো আমি এখানে ইনডেক্সগুলো যদি অ্যাক্সেস করতে চাই, অর্থাৎ আমি যদি এখানে দেখতে চাই যে অ্যারের 2 নম্বর ইনডেক্সে কি আছে, তখন আমাকে অ্যাক্সেস করতে হবে a of 2। a of 2 টা যদি আমি কোথাও রাখি তাহলে আমি ভ্যালু পাবো হচ্ছে কত 50। a of 3 যদি আমি রাখি তাহলে ভ্যালু পাবো কত 30। সো এইভাবে আমি অ্যাক্সেস করতে পারতেছি। সো আমাকে স্ক্যানফেও কি, যেহেতু লুপ থেকে স্টার্ট করতেছি, সো i এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমি অ্যাক্সেস করব। i প্রথমে 0, সো এটা অ্যাক্সেস করবে, অ্যাক্সেস করে আমি ইনপুট রাখবো, i এর ভ্যালু 1 অ্যাক্সেস করবে, অ্যাক্সেস করে ভ্যালুটা রাখবো। সো আমি কি করতেছি, স্ক্যানফ নিচ্ছি, a of i নিচ্ছি, অর্থাৎ a of i এর যে ভ্যালুটা থাকবে তখন ওইটার ইনপুটটা নিবে। 0 ইনডেক্সের ক্ষেত্রে 0 ইনপুট নিবে, 1 এর 1 নিবে, 2 এর 2 নিবে, 3 এর 3 নিবে, 4 এর 4, এরকম করে সে ইনডেক্স ওয়াইজ বাড়তে থাকবে এন্ড ইনপুটগুলো নিতে থাকবে। সো এটা কি মোটামুটি বোঝা গেল অ্যারের কনসেপ্টটা। এখন যদি আমি প্রিন্টও করতে চাই, সাপোজ আমি ইউজার কাছ থেকে এই প্যাটার্নে একটা অ্যারে নিলাম, যদি প্রিন্ট করতে চাই আমি কিভাবে প্রিন্ট করব, পুরোটা অ্যারে সেম 0 থেকে স্টার্ট করব, লেন্থের আগ পর্যন্ত যাব এন্ড প্রিন্টিং এর কাজ কি, স্ক্যানফের জায়গায় প্রিন্টফ দিব, %d দিব এন্ড প্রতিটার ক্ষেত্রে কি দেব, a of i দেব। i কেন, i এর ভ্যালু 0 তে এই ফার্স্ট ইনডেক্সটা যাবে প্রিন্ট করবে, সেকেন্ড ইনডেক্সটা যাবে প্রিন্ট হবে, থার্ড ইনডেক্সটা যাবে প্রিন্ট করবে, এরকম করে সে প্রিন্ট করতে থাকবে। স্যার তাহলে আমরা ওইদিকে কি দিব ফার্স্টে? এইখানে শুধুমাত্র অ্যারের সাইজটা ডিক্লেয়ার করব, আর কিছু করব না। সো তখন আমরা কি করব, এখানে লিখব, সাপোজ আমি এখানে লিখব int অ্যারে সাইজ হচ্ছে 5 দেব। আপনি এখন 5 দিতে পারেন, সমস্যা নাই। এখন এমন হইতে পারে ইউজার ডিসাইড করবে আমি কত সাইজে নেব, তাহলে আমি কি করব, এই যে 5টা আমি ডাইরেক্ট না দিয়ে কি করব, একটা ভ্যারিয়েবল নেব, ভ্যারিয়েবল থেকে ইউজারের থেকে কি করব, সাইজ বা লেন্থটা নিব, নিয়ে ওই লেন্থ বা সাইজটা আমি এখানে পাঠাই দেব। সাপোজ আমি n এ রাখলাম, এই n এর ভ্যালুটা আমি ইউজারের কাছ থেকে নিব, কিভাবে নিব, স্ক্যানফ দিয়ে। n টা তো ভ্যারিয়েবল, সো ফার্স্টে কি করব, n একটা ইনপুট নিব, স্ক্যানফ দিব, স্ক্যানফ দিয়ে ইউজারের কাছ থেকে আমি কি করব, n এর ভ্যালুটা নিয়ে নিব, ওই ভ্যালুটাই পাস করে দিব এখানে। সো একটা সাইজ হয়ে গেল n, আর লুপটা কোন পর্যন্ত চলবে, n এর আগ পর্যন্ত, কারণ কি সাইজের এক কম পর্যন্ত চলে, সো 0 থেকে সাইজের কম পর্যন্ত চলবে। সো এটা কি মোটামুটি ক্লিয়ার, এর কিভাবে ইনপুট নিচ্ছি, কিভাবে আউটপুট দেখাচ্ছি। সো এইটার একটা আমরা রিপ্রেজেন্টেশন দেখি। আচ্ছা, এটা আমি একটু অফ করে দিলাম, সবাই তো মনে এটা হয়ে গেছে। আচ্ছা, আমি একটু আপনাদের অ্যারের একটা হচ্ছে জাস্ট ইনপুট আর আউটপুটের একটা স্যাম্পল দেখাচ্ছি। আচ্ছা, এইখানে দেখেন, এইখানে আপনাদের আরো কিছু বলা আছে, এই জিনিসটা বললো সেম জিনিস আমরা যেটা পড়ছি ওইটাই দেখবেন। অ্যারে ইজ আ কালেকশন,
সবাই একটু খেয়াল করেন অ্যারে ইজ আ কালেকশন। কালেকশন বলতে বোঝাচ্ছে ওই যে কিছু অ্যারের মধ্যে কি অনেকগুলো ডাটা থাকে, আমরা আগে ভ্যারিয়েবল একটা রাখতাম, অ্যারে বাই মাল্টিপল থাকে। ফাইনাল বলতে কি, ফাইনাল বলতে বোঝাচ্ছে অলওয়েজ এটা কি আগে থেকে ডিটারমাইন করতে হবে সাইজটা। দেখেন এই যে the array data collection of the data in array is always finite which is determined prior to it use, তার মানে ইউজ করার আগে তাকে ডিটারমাইন করে দিতে হবে আমি কয়টা ডাটা রাখবো। তারপর হচ্ছে সিকোয়েন্সিয়াল, যে কালেকশনটা ওয়ান বাই ওয়ান সিকোয়েন্স ম্যানারে থাকে। তারপর হচ্ছে কন্টেন্টস হোমোজিনিয়াস ডাটা, তার মানে সেম টাইপের ডাটা থাকে। সো এটা একটু দেখবেন, দেখলে বুঝতে পারবেন আপনারা। আচ্ছা এখানে অ্যারের একটা সিনট্যাক্স দেওয়া আছে যেটা অলরেডি আমরা দেখে আসছি। ফার্স্টে কি লিখতে হয়, ডাটা টাইপ, তারপরে অ্যারের নেম, তারপরে দিতে হয় সাইজ, থার্ড ব্র্যাকেট। আর এই যে এখানে ডাটা টাইপটা কি হতে পারে দেখেন, ডাটা টাইপ ইজ আ ভ্যালিড সি ডাটা টাইপ দ্যাট মাস্ট বি কমন অফ অল অ্যারে এলিমেন্টস। তার মানে যেই ডাটা টাইপের অ্যারে ক্রিয়েট করবেন ইন্টিজার হলে সবগুলো ডেটা ইন্টিজার থাকবে, সবগুলো ডেটা ফ্লোট হলে ফ্লোট থাকবে এরকম। অ্যারে নেম ইজ দ্য গিভেন টু দ্য অ্যারে এন্ড মাস্ট বি আ ভ্যালিড সি আইডেন্টিফায়ার। সি আইডেন্টিফায়ার কি, ভ্যারিয়েবলের নাম যেমন আমরা দিতে পারতাম, কিছু রুলস ছিল না আমাদের, যে আমরা ফার্স্টে হচ্ছে কি করতে পারবো না, নাম্বার দিতে পারবো না, তারপর হচ্ছে কি স্পেশাল ক্যারেক্টার দিতে পারবো না। সেম অ্যারে নেমের ক্ষেত্রেও সেম কন্ডিশনগুলো অ্যাপ্লাই। আর সাইজ ইজ কি, সাইজ ইজ আ কনস্ট্যান্ট ভ্যালু দ্যাট ডিফাইন্স অ্যারে ম্যাক্সিমাম ক্যাপাসিটি। তার মানে অ্যারেতে আপনি হাইয়েস্ট কতগুলো ভ্যালু রাখতে পারবেন সেইটা এখানে ডিসাইড করতেছে। আপনি যেটা কম রাখতে পারেন বাট হাইয়েস্ট কতগুলো রাখবেন এই যে এখানে ডিক্লেয়ার করে আপনাদের এখানে দেখাচ্ছে। এখানে এই জিনিসটা আপনাদের সাইজটাকে মেনশন করে নাই, সাইজটা মেনশন ছাড়া জাস্ট ভ্যালুটা অ্যাসাইন করে দেখাচ্ছে, যেটা হচ্ছে আমরা ওই যে সেকেন্ড লাইনে করতে পারি। আর এখানেও যদি দেন এই জিনিসটাতে কি হবে, সে বাই ডিফল্ট 4টা ভ্যালু আছে, সে সাইজটা 4 ধরে নেবে। বাই ডিফল্ট 3টা ভ্যালু আছে, সে সাইজটা 3 ধরে নেবে। বাট আপনি যদি আগে থেকে ডিক্লেয়ার করে দেন সাইজ, তারপরে যদি ভ্যালু অ্যাসাইন করেন, সে ওই সাইজের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বাট এই সাইজের মধ্যে সে কি করবে, 4 থাকলে 4টা ভ্যালু যদি আপনি ম্যানুয়ালি দেন 4টাই থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা এখন আমরা দেখি একটু অ্যারের ইনপুট নেওয়াটা। এইখানে কিছু প্রবলেমস আছে, আপনি একটু দেখবেন, দেখলে বুঝবেন। অ্যারের ইনপুট আর আউটপুট যেটা অলরেডি আমরা একটু আগে দেখলাম ধরে। সো দেখেন আমরা একটা অ্যারের ইনপুট নেওয়ার জন্য ফার্স্টে কি আই আমাদের নিতে হবে, আই নিয়ে নিলাম। আর এন হচ্ছে আমাদের সাইজ, যেটা আমি বললাম ইউজারের কাছ থেকে নিয়ে নিব। সেই ইউজারের কাছ থেকে আমি একটা সাইজ নিয়ে নিলাম, এই সাইজের আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম এন এর। এখন এইটার আমি কি করব, লুপ ইউজ করব। লুপ ইউজ করে স্ক্যানফ দিয়ে আমি ভ্যারিয়েবলগুলো নিব। সো আমরা কি করলাম, ইউজারকে জাস্ট বুঝালাম যে আপনাকে এখন অ্যারের এলিমেন্টগুলো দিতে হবে। ফর কি করলাম, i = 0, i n, i++। এখানে আমি স্ক্যানফ দিয়ে কি প্রতিটা ইনডেক্স অ্যাক্সেস করার জন্য i দিয়ে দিলাম, কারণ i এর মধ্যে কি 0 1 2 3 থাকতেছে, যেটা আমার হচ্ছে ইনডেক্সের ভ্যালুগুলো। সো দিয়ে আমি স্ক্যানফ দিয়ে ভ্যালুগুলো নিয়ে নিচ্ছি। এন্ড দেন আমরা কি করব, এই ভ্যালুটা প্রিন্ট করব। সো প্রিন্টের ক্ষেত্রে কি করতে হবে, সেম ভাবে 0 থেকে n এর আগ পর্যন্ত লুপ চালাতে হবে। এন্ড এই লুপের ওয়াইজ হচ্ছে % দিয়ে আমি অ্যারে অফ i দিয়ে ভ্যালুগুলো প্রিন্ট করব। সো অ্যারে অফ i দিয়ে ভ্যালুগুলো প্রিন্ট করলে কি হবে, সে সিকোয়েন্স ওয়াইজ প্রিন্ট করবে। প্রথমবার যখন লুপ ঘুরবে 0 যখন i এর ভ্যালু আসবে, অ্যারে অফ i টা হচ্ছে প্রিন্ট হবে, i এর ভ্যালু 0। সো ফার্স্টে কি 10 প্রিন্ট হবে, পরের বার কি আছে 20 প্রিন্ট হবে, পাশাপাশি কিন্তু আমি কিন্তু নতুন লাইন ক্রিয়েট করি না, এইজন্য পাশাপাশি প্রিন্ট হবে। তারপরে 50 আছে 50 প্রিন্ট হবে, তারপরে 30 আছে 30 প্রিন্ট হবে, 1 আছে 1 প্রিন্ট হবে। বুঝতে পারছেন? এরকম করে। এখন আমি যদি চাই আলাদা আলাদা লাইনে প্রিন্ট হবে, তাহলে আমি কি করতে পারি, প্রতিটা প্রিন্টিং এর পর একটা নিউ লাইন দিয়ে দেব, তাহলে আলাদা আলাদা প্রিন্ট করবে। আর আমি যদি চাই আলাদা আলাদা প্রিন্ট না করে জাস্ট একটা স্পেস দিয়ে রাখা, তখন আমি কি করব, প্রিন্টিং এর পরে একটা স্পেস রাখবো। সাপোজ 10 20 50 31। সো আমাকে তখন প্রিন্টিং এর ক্ষেত্রে কি করতে হবে, লুপের মধ্যে প্রিন্টএফ লিখতে হবে %d। আর এখানে আমি কি করব, d এর পর একটা স্পেস রাখবো, স্পেস রেখে লিখব a অফ বা অ্যারে অফ i, সাপোজ a অফ i। এটি কি কমা দিয়ে দেন না, কমা দিয়ে, তাহলে আপনি এইটার পরে কমা দিবেন, % দিয়ে পর % d এর পরে কমা দিবেন, তাহলে কমা দিয়ে আসবে। আপনি যেভাবে দেখাতে চান ভ্যালুগুলো তো আপনার কাছে লুপের থ্রুতে আসবে ইনডেক্স ওয়াইজ করে। আর আপনি কমা দিয়ে দেখাবেন বা হাইফেন দিয়ে দেখাবেন বা হচ্ছে মাঝখানে ট্যাব দিয়ে দেখাবেন, যে অনেক স্পেস দিয়ে, এটা আপনার উপর ডিপেন্ড করে। সেম ভাবে যেভাবে আমরা ইনপুট দিব, সেম ভাবে হচ্ছে আমরা আউটপুটও প্রিন্ট করব। কারো কোনো কনফিউশন আছে এটাতে? আমি যদি এই ইয়াটা লিখতে চাই যে the number is apple, তো ওই
কি পার্সেন্ট দিয়ে আগে লিখবো নাম্বার না পরে? কি যদি লিখতে হয় তাহলে আমাদের কি সিকোয়েন্স ওয়াইজ হচ্ছে আমরা কি প্রিন্ট করতেছি। এখন আমি যদি এইখানে লিখি তাহলে কি হবে, প্রতিবার লুপ ঘোরার পর একবার করে প্রিন্ট হবে না, দা নাম্বার ইজ 10, নাম্বার ইজ 20, নাম্বার ইজ 30, তাহলে কি অ্যারে সিকোয়েন্সটা ব্রেক হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে। এইজন্য আমরা কি করব, অ্যারে লুপটা ইউজ করার আগে হচ্ছে লিখে দেব দা নাম্বার ইজ, যেমন এখানে আমরা করে আসছি দেখেন। অ্যারে লুপটা প্রিন্ট করার আগে আমি ফার্স্টে লিখছি এলিমেন্টস ইন অ্যারে, তার মানে অ্যারের মধ্যে কি কি এলিমেন্টস আছে তারপর আমি ওই সিকোয়েন্স ওয়াইজ প্রিন্ট করেছি। বাট আমি যদি এখানে লিখতাম সে কি করতে, প্রতিবার অ্যারের এলিমেন্টস আর একটা প্রিন্ট হতো, অ্যারের এলিমেন্টস আর একটা প্রিন্ট হতো, এরকম করে প্রিন্ট হতো, দেখতে যেটা খারাপ, আপনি বুঝতেও না কোন ইনডেক্সে কোনটা আছে, ফার্স্টে কোনটা আছে, সেকেন্ড কোনটা আছে, সিকোয়েন্সটা ব্রেক হয়ে যাবে। ফার্স্ট যে লেখাটা এটা কি পার্সেন্ট দিয়ে আগে লিখবো না পরে লিখবো? পার্সেন্ট দিয়ে ডি তো আসতেছেই না, আপনি উপরে লিখতেছেন না না। না না, যদি আমি পার্সেন্ট দিয়ে সাথে লিখতে চাই এরকম করি। এইটা আপনার যেখানে ইচ্ছা লিখবেন, আপনি আগে যদি এই লাইনটা লিখতে চান আগে লিখবেন, পরে লাইনটা দেখাতে চাইলে পরে লিখবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। পার্সেন্ট এর সাথে লেখার কোনো পজিশনের সম্পর্ক উপরে নেই। ডিপেন্ড করে যে আমার আউটপুটটা কোথায় গিয়ে আউটপুট কোথায় আসবে, রেজাল্ট কোথায় আসবে, ওইটা ডিপেন্ডস করতে পার্সেন্ট দিয়ে। এখন আপনি রেজাল্ট কি সেন্টেন্সের ফার্স্টে রাখবেন না সেকেন্ডে রাখবেন না মাঝখানে রাখবেন লাস্টে রাখবেন, এটা আপনার, এটা সব সময় আপনার উপর। বাট আমরা অ্যারেতে এটা রাখি না, অ্যারেতে আমরা উপরে প্রিন্ট করে দিই কারণ আমরা সিকোয়েন্স ওয়াইজ দেখতে চাই। কারণ আমরা দেখতে গেলে দেখবো যে 10, 20 এরকম করে প্রিন্ট হচ্ছে, ব্রেক হয়ে যাচ্ছে মাঝখানে, আমরা সিকোয়েন্সটা করতে পারবো না। সো দেখার সুবিধার্থে আমরা হচ্ছে একসাথে প্রিন্ট করি। এটা এখন আপনি যদি দেখার সুবিধা না দরকার হয় আপনি ওখানে করবেন, আপনার যদি মাঝখানে লাগে মাঝখানে করবেন, সামনে লাগে সামনে করবেন, আপনার শেষ, নিচে আর কিছু নাই এই পর্যন্ত। না না এটা উঠাবো। এই পর্যন্ত এটা দেখবেন। হ্যাঁ জি বলেন কেটা কিছু আচ্ছা একটু পজ করতে